হ্যাঁ, কি অবস্থা সবাই? কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন যে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে। সব কিছু কি ঠিক আছে? সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? একটু কমেন্ট করে জানান তো ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন। ওকে, নমস্কার। হ্যাঁ, নমস্কার। আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু কমেন্টে জানান আমাকে। একটু কমেন্টে জানান তো সবাই যে সব কিছু ঠিক আছে কিনা। আমি দেখতে পাচ্ছি ইতিমধ্যে প্রায় আমাদের সাথে 50 জন যুক্ত হয়ে গেছে। সবাই একটু লাইভটা শেয়ার করে দেন। আমরা চাই যে অধিকাংশ স্টুডেন্ট আমাদের ক্লাসটা করুক, কারণ আমি জানেন যে একটুকু সময় নষ্ট করি না। একটা কথা বলি যে 99% সময় আপনাদের যাতে প্রপারলি ইউজ হয় সেভাবে ক্লাস নেওয়ার ট্রাই করি। তো সবাই যেটা করবেন, একটু ভাইয়া লাইভটা শেয়ার করে দেন প্রথমে। হ্যাঁ, সব বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দিন। ওকে, সব বন্ধুদেরকে লাইভটা একটু শেয়ার এবং মেনশন করে দেন খুব দ্রুত। যত দ্রুত শেয়ার এবং মেনশন করবেন তত দ্রুতই আমরা ক্লাসটা শুরু করতে পারবো। আমি সবার একটা করে দেখতে চাই যে শেয়ার করেছেন, সবাই একটা করে শেয়ার করেছেন, এটা আমি দেখতে চাই, এবং মেনশন করেছেন। ঠিক আছে, এতটুকু দাবি তো করতে পারি, কারণ আপনাদের আমি কি করছি, ফ্রি ক্লাস নিচ্ছি, তাই না? আপনাদের এইচএসসি পরীক্ষা ফ্রি ক্লাস নিচ্ছি, তারপরে ফ্রি এক্সাম নিচ্ছি ডেইলি, তারপরে ফ্রি পিডিএফ দিচ্ছি, তাই তো নাকি? অ্যান্ড হোমওয়ার্ক দিচ্ছি। তো এই যে বিষয়গুলো করা হচ্ছে, শুধু তাই না, ফাইনাল সাজেশনও দেওয়া হচ্ছে, তাই না? তো এই যে যে কাজগুলো যে করা হচ্ছে, তো এর জন্য কি একটু তো দাবি করাই যায় নাকি? এটা বলেন, এইচএসসি 24-26 ক্লাস করা যাবে? অবশ্যই যাবে, কেন যাবে না? ঠিক আছে, কেন যাবে না? করেন। ঠিক আছে ভাইয়া, তাহলে সবাইকে একটু ভাইয়া বলবো কষ্ট করে একটু মেনশন করে দেন এবং শেয়ার করে দেন। ঠিক আছে, তাহলে আমরা দ্রুত ক্লাস শুরু করব। মাত্র 70 জন দেখতে পাচ্ছি। এবং আমার একটা জিনিস খুবই ভালো লাগলো, আপনারা যে হোমওয়ার্ক জমা দিয়েছেন অনেকে, হ্যাঁ, এটা কিন্তু অনেক ভালো লাগলো। আপনাদের যে হোমওয়ার্ক দেয়া ছিল, এই হোমওয়ার্কগুলো অনেকে করে সাবমিট করেছেন। আমি প্রত্যেকের হোমওয়ার্কই দেখেছি। ঠিক আছে, হয়তো সবগুলোতে কমেন্ট করতে পারিনি, কিন্তু প্রত্যেকটা হোমওয়ার্কই আমার হাতে অ্যাপ্রুভ করা এবং প্রতিটা হোমওয়ার্কই আমি দেখেছি। ঠিক আছে, তো এটা খুবই ভালো লাগলো। এবং এই হোমওয়ার্কগুলো যদি আমি প্রতিদিন দিতে থাকি আর আপনারা যদি প্রতিদিন এই হোমওয়ার্কগুলো করতে থাকেন, তাহলে দেখবেন আমার ক্লাসের সাথে সাথে আপনাদের মানে একটা প্রিপারেশন কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, সেই সাথে সাথে আরেকটা জিনিস আমি বলি, হোমওয়ার্কে আমি যে ধরনের ম্যাথগুলো দিচ্ছি আপনাদেরকে, এই টাইপের ম্যাথগুলো আপনার ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ধরেই নেবেন যে এগুলোই ফাইনাল সাজেশন, এই সৃজনশীল ম্যাথগুলোই পরীক্ষার আগে দেখে যাব, এরকম ধরেই নেবেন। ঠিক আছে, তো সেই কারণে ভাইয়া হোমওয়ার্কগুলো করা জরুরি, এবং এই হোমওয়ার্কগুলো করলে আপনাদের অনেকাংশে প্রবলেমগুলোকে সলভ হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া, তো সবাই একটু, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু 100 জন করে দেন তো দেখি লাইভে। সবাই একটু লাইভে 100 জন করে দেন, এবং আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেন তো লাইভটা দেখি। হ্যাঁ, আমার আবার সমস্যা হচ্ছে এই আইডি থেকে শেয়ার করতে পারি না, এটা একটা প্রবলেম। শেয়ার ডান, তাই না? আচ্ছা, সবাই একটু শেয়ার করে দেন এবং মেনশন করে দেন। আজকে আমরা রেওয়ামিলকে অনেকে মনে করতে পারে একটি অগুরুত্বপূর্ণ চ্যাপ্টার বা সহজ চ্যাপ্টার, আমরা পারি, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। আজকে আমরা শিখব কোনো প্রকার মুখস্থ ছাড়া। ঠিক আছে, কোনো প্রকার মুখস্থ ছাড়া রেওয়ামিল কিভাবে করা যায়, কোনো প্রকার মুখস্থ ছাড়া মুনাফা জাতীয় আয় ব্যয় কিভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, মুনাফা জাতীয় আয় ব্যয় কিভাবে নির্ণয় করা যায়, এই দুইটা জিনিস পারলেই তো এখান থেকে 10 মার্ক নিশ্চিত, তাই না ভাইয়া? এই দুইটা জিনিস পারলে এখান থেকে 10 মার্ক আমাদের নিশ্চিত। ঠিক আছে, এবং শুধু তাই না, আজকে আমরা এমন একটা জিনিস শিখব যেটা অ্যাকচুয়ালি অ্যাকাউন্টিং এর বেসিক, আপনার অ্যাকাউন্টিংকে 60% ইজি করে দিবে, এমন কিছু জিনিস শিখবো আজকে। ওকে ভাইয়া, তো দেখি আজকে আমরা এমন জিনিস শিখবো, সেটা হচ্ছে যেটা আমাদের অ্যাকাউন্টিংকে 60% কি করে দিবে, 60% ইজি করে দিবে। ওকে, তাহলে দেখি ভাইয়া সেই জিনিসটা কি। ভাইয়া হিসাব, অ্যাকাউন্টিংয়ে যদি আপনাকে কেউ বলে যে পড়ানো শুরু করলাম, ঠিক আছে, হ্যাঁ ভালো আছি, অ্যাকাউন্টিংয়ে যদি আপনাকে কেউ বলে, ঠিক আছে, যে অ্যাকাউন্টিংয়ের বেসিক কি, অ্যাকাউন্টিংয়ের বেসিক হচ্ছে হিসাব। আপনি যদি হিসাব চিনেন তাহলে আপনার অ্যাডমিশন টেস্টে সহজ হয়ে যাবে, এইচএসসি সহজ হয়ে যাবে, রেওয়ামিল সহজ হয়ে যাবে, হিসাব সমীকরণ সহজ হবে, আর্থিক বিবরণী সহজ হবে, কার্যপত্র সহজ হবে, এক কথায় সবই সহজ হয়ে যাবে যদি আপনি হিসাব চেনেন। ঠিক আছে ভাইয়া, তাহলে এখান থেকে দেখেন
তাহলে এখান থেকে দেখেন স্যার আপনি যে ম্যাথ দিয়েছেন ওইটার সাথে টেস্ট পেপারের ম্যাথ মিল নাই, তারিখ মনে হয় ভুল হয়েছিল, তাছাড়া মিল থাকার কথা। তাহলে ভাই একটা জিনিস দেখেন, এই যে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে এখানে কিছু জিনিস দেয়া আছে, দেখেন কিছু হিসাবের নাম দেয়া আছে আর হিসাবের শ্রেণী দেয়া আছে। ওকে, আমি বেশ কিছু হিসাব আপনাদেরকে বোঝাই দিব, আর এখানে যত প্রকার অ্যাকাউন্টিং এ হিসাব আসে সব হিসাবের লিস্ট এখানে দেয়া আছে, বাসার কাজ থাকবে এটা, ঠিক আছে? আমি কিছু হিসাব আপনাকে বোঝাই দিব, ঠিক আছে? এই প্রিমিসেস হচ্ছে একটি স্থায়ী সম্পদ, ঠিক আছে? এইভাবে লিখবেন, প্রিমিসেস হচ্ছে স্থায়ী সম্পদ, ঠিক আছে? প্রিমিসেস মানে কি জানেন? প্রাঙ্গণ। প্রাঙ্গণ কি? প্রাঙ্গণ বা আঙিনা বলে না, ওই যে বাড়ি বা প্রতিষ্ঠানের সামনে যে জায়গাটা থাকে সেটা ইংরেজিতে কি বলছে? প্রিমিসেস বলছে। তাহলে এই প্রিমিসেস হচ্ছে একটি স্থায়ী সম্পদ। এইভাবে বাসায় এই ঘরে লিখবেন, ঠিক আছে? এভাবে লিখবেন বা খাতায় নোট করে ফেলবেন। এটা আপনার অ্যাডমিশন টেস্ট প্লাস এইচএসসির যে আপনার রেওয়ামিল থেকে শুরু করে আর্থিক বিবরণী সব জায়গায় আপনারা পারবেন। আপনার আর্থিক বিবরণী পারেন না, তার কারণ কি? হিসাব চিনেন না, ঠিক আছে? এই কারণে পারেন না। ওকে, এবার দেখেন ডেলিভারি ভ্যান। ডেলিভারি ভ্যান কি? এই ডেলিভারি ভ্যানও একটি স্থায়ী সম্পদ, এভাবে লিখতে হবে, ঠিক আছে? দেখেন ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমা হচ্ছে সম্পদ, মনে রাখবেন ব্যাংক জমা। ওকে, ব্যাংক জমা হচ্ছে সম্পদ। কোন সম্পদ? চলতি সম্পদ। ওকে, আর এই ব্যাংক জমার বিপরীত, ব্যাংক জমার বিপরীত হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত, যেটি আমার ব্যবসার একটি কি ভাইয়া? চলতি দায়। এই জিনিসগুলো যে কতটা গুরুত্বপূর্ণ আপনি চিন্তা করতে পারবেন না। প্রদেয় লভ্যাংশ, ঠিক আছে? প্রদেয়, এই প্রদেয় লভ্যাংশটা হচ্ছে কি? লভ্যাংশ এখনো দেননি, এটিও হচ্ছে চলতি দায়। ওকে, ব্যাংক ঋণ বা বন্ধকি ঋণ, ব্যাংক ঋণ বা বন্ধকি ঋণ দুটি একই কথা। এটি হচ্ছে দীর্ঘমেয়াদী দায় হবে। কি হবে ভাইয়া? দীর্ঘমেয়াদী দায় হবে। এভাবে বাসায় লিখতে হবে। বকেয়া আয়সমূহ, মনে রাখবেন কোনো প্রকার আয়ের আগে যদি বকেয়া থাকে, কোনো প্রকার আয়ের আগে যদি বকেয়া থাকে, অর্থাৎ আয়টি এখনো পাননি, তাহলে সেটি কি হয়ে যাবে? তাহলে সেটি হয়ে যাবে চলতি সম্পদ। ওকে ভাইয়া, এই জিনিসগুলো মনে রাখতে হবে। বকেয়া ব্যয়, ব্যয় ব্যয় বকেয়া রয়েছে, মানে ব্যয় এখনো পরিশোধ করেননি। ব্যয় যেহেতু পরিশোধ করেননি, আপনি কি ওই ব্যক্তিটার কাছে দায়ী হয়ে আছেন না? পরিশোধ করতে হবে। দ্যাট মিনস বকেয়া যদি কোনো ব্যয়ের আগে থাকে তাহলে সেটি হয়ে যাবে চলতি দায়। ওকে ভাইয়া, এইভাবে এই জিনিসগুলোকে দেখতে হবে। সাধারণ সঞ্চিতি, এই সাধারণ সঞ্চিতি আপনাদের একটি আর্থিক বিবরণী করার সময় এই সাধারণ সঞ্চিতির কাজ আছে। আর্থিক বিবরণী করার সময় সাধারণ সঞ্চিতির কাজ আছে। সাধারণ সঞ্চিতিটা হচ্ছে একটি কি হিসাব বলেন তো? খুব ভালো করে মনে রাখবেন, মালিকানা সত্ত্ব হিসাব। কি হিসাব? মালিকানা সত্ত্ব হিসাব, মনে থাকবে। সাধারণ সঞ্চিতি হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, রেওয়ামিলে আসবে। অগ্রিম ব্যয়, ব্যয় যদি অগ্রিম হয় তাহলে সেটি চলতি সম্পদ হয়। ওকে ভাইয়া, এই সব জিনিসগুলো কিন্তু লাগবে। অফিস সরঞ্জাম আপনারা জানেন স্থায়ী সম্পদ, স্থায়ী সম্পদ। এরপরে দেখেন সম্ভার বা মণিহারি, সম্ভার বা মণিহারি হচ্ছে ব্যয় হিসাব। সরঞ্জাম যন্ত্রপাতি স্থায়ী সম্পদ হিসাব। এভাবে জাস্ট আমি কিছু দেখাই দিচ্ছি, হ্যাঁ? এই জিনিসগুলো লাগবে। দেখেন অনার্জিত রাজস্ব, এ রাজস্ব মানে হচ্ছে আয়। কি হিসাব ভাইয়া? রাজস্বের আরেকটা নাম হচ্ছে আয়। অ্যাডমিশন টেস্টে রাজস্ব নামে প্রশ্ন আসে, আয় নামে প্রশ্ন আসে না। অনার্জিত রাজস্ব, অনুপার্জিত রাজস্ব বা অগ্রিম আয় আছে না ভাইয়া? অগ্রিম আয় বা অনুপার্জিত আয়, এটি হচ্ছে আমাদের চলতি দায়, তাই না ভাইয়া? আর্থিক বিবরণী করার সময় লাগে। প্রদেয় নোট বা প্রদেয় বিল, এটিও হচ্ছে চলতি দায়। এরপরে আছে দেখেন প্রাপ্য হিসাব, দেনাদার, বিক্রয় খতিয়ানের জের বা পুস্তক ঋণ। দেনাদারের নাম কিন্তু চারটা। কয়টা নাম ভাইয়া? চারটা নাম দেনাদারের। প্রাপ্য হিসাব, দেনাদার, বিক্রয় খতিয়ানের জের বা পুস্তক ঋণ। এটি কি ভাইয়া? এটি হচ্ছে আমাদের চলতি সম্পদ। ওকে, এইভাবে এই জিনিসগুলো শিখতে হবে। বিলিভ মি, আপনি যদি এই জিনিসগুলো এভাবে যদি শিখেন, অ্যাকাউন্টিং আপনার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। একটু পরে আমি দেখাচ্ছি কেন ইজি হবে। এভাবে দেখেন, এখানে যত হিসাবের লিস্ট আছে সব দেয়া আছে। দেখেন যত হিসাবের লিস্ট আছে সব দেয়া আছে এখানে, ঠিক আছে? বাসায় এটা সলভ করবেন সবাই। বাসায় এই জিনিসটা সবাইকে কি করতে হবে ভাইয়া? সলভ করতে হবে। এখন আমি কিছু হিসাব নিয়ে আপনাদের কথা বলবো, সেটা হচ্ছে দেখেন
আমি এখন আপনাদের কিছু হিসাব নিয়ে কথা বলবো। দেখেন ভাইয়া, সুদ সংক্রান্ত হিসাব নিয়ে কি কারো ঝামেলা আছে বলেন তো? সুদ সংক্রান্ত হিসাব, সুদ সংক্রান্ত হিসাব এগুলো নিয়ে কি কারো কোনো ঝামেলা আছে আমাকে বলেন। তাহলে আমি খুব সুন্দর করে আপনাদেরকে বলে দিই সুদ সংক্রান্ত হিসাব। ভাইয়া, সুদ সংক্রান্ত হিসাব কি জিনিস আমরা একটু দেখি তো। সুদ সংক্রান্ত হিসাব কোনগুলো দেখেন, মনে রাখবেন সকল সুদ, সকল সুদ, ওকে, আয় অথবা ব্যয় হিসাব হবে, মনে থাকবে ভাইয়া। তাহলে সকল সুদই কি হিসাব হবে ভাইয়া? হয় আয় হিসাব হবে, না হলে ব্যয় হিসাব হবে। ক্লিয়ার? সবাই বুঝছেন ভাইয়া? সকল সুদই হয় আয় হিসাব হবে, না হয় ব্যয় হিসাব হবে। এতটুকু ক্লিয়ার ভাইয়া? আচ্ছা আচ্ছা, সুদের ঝামেলা আমি ক্লিয়ার করে দিচ্ছি, নো টেনশন। সকল সুদই কি হবে? আয় হিসাব হবে, না হলে ব্যয় হিসাব হবে। ঠিক আছে? এখন ভাইয়া দেখেন তো সুদ আসলে কিসের কিসের উপরে হয়। দেখেন, নাম্বার 1 বিনিয়োগের সুদ। ওকে, দেখেন সুদ আমি কিভাবে নির্ণয় করব ভাইয়া বলেন তো? বিনিয়োগের সুদ। তাহলে বিনিয়োগের সুদটা আসছে কই থেকে বলেন তো? বিনিয়োগের সুদটা আসছে হচ্ছে বিনিয়োগ থেকে। কই থেকে? বিনিয়োগ থেকে। এখন আমাকে ভাইয়া প্রথমে বলতে হবে যে বিনিয়োগটা কি হিসাব বলেন তো ভাইয়া। ভাইয়া বলেন তো বিনিয়োগটা কি হিসাব? কে বলতে পারে বিনিয়োগ কি হিসাব? গতকালকে আমরা একটা ম্যাথ করেছি, সেখানে দেখেছি যে বিনিয়োগ কি হিসাব। কে বলতে পারে ভাইয়া? ভাইয়া বলেন তো বিনিয়োগ কি হিসাব? কে বলতে পারে বিনিয়োগ কি হিসাব? বিনিয়োগ কি হিসাব ভাইয়া বলেন তো? কে বলতে পারে বিনিয়োগ কি হিসাব? দেখি কে বলতে পারে। বিনিয়োগ হচ্ছে সম্পদ। ভেরি গুড, বিনিয়োগ হচ্ছে সম্পদ। ভাইয়া বলেন তো বিনিয়োগ যদি সম্পদ হয়, সম্পদ কি জের প্রকাশ করে? ডেবিট জের না ক্রেডিট জের বলেন? সম্পদ ডেবিট জের প্রকাশ করে না ক্রেডিট জের প্রকাশ করে বলেন তো ভাইয়া? সম্পদ কি ডেবিট জের প্রকাশ করে না ক্রেডিট জের প্রকাশ করে? কে বলতে পারে ভাইয়া? সম্পদ হচ্ছে ডেবিট জের প্রকাশ করে। কি ভাইয়া? ডেবিট জের প্রকাশ করে। ক্লিয়ার? সম্পদ অলওয়েজ ডেবিট জের প্রকাশ করে। ভাইয়া সম্পদ যদি ডেবিট জের প্রকাশ করে, তাহলে এই যে বিনিয়োগের সুদ উল্টা জের প্রকাশ করবে। উল্টা তার মানে কি? বিনিয়োগের সুদ হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করবে। ক্লিয়ার ভাইয়া? ঘটনাটা একটু বোঝার ট্রাই করেন, ঘটনাটা একটু বোঝার ট্রাই করেন, জীবনে ভুলবেন না। দেখেন আমরা কি জানি? আমরা জানি হচ্ছে বিনিয়োগের সুদ। বিনিয়োগের সুদ ধরেন রেওয়া মিলের কোন পাশে বসবে দিয়েছে, বা আর্থিক বিবরণীর ডেবিটে বসবে না ক্রেডিটে বসবে, প্যাচ লাগে যায় আমার। ওকে, দেখেন এখন বিনিয়োগের সুদটা আসছে কই থেকে? বিনিয়োগ থেকে। এখন বিনিয়োগ হচ্ছে সম্পদ হিসাব আমরা সবাই জানি, আর সম্পদ মানে ডেবিট জের প্রকাশ করে। তাহলে এই বিনিয়োগের সুদ হচ্ছে উল্টা জের প্রকাশ করবে, অর্থাৎ ক্রেডিট জের প্রকাশ করবে। তাহলে বিনিয়োগের সুদ কি জের প্রকাশ করে? ক্রেডিট জের প্রকাশ করে। এখন আমরা পড়েছি সকল সুদই আয় হবে না হলে ব্যয় হবে। এখন ভাই বলেন তো ক্রেডিট মানে আয় না ব্যয়? ক্রেডিট মানে আয় না ব্যয় বলেন তো দেখি। ক্রেডিট মানে আয় না ব্যয় বলেন? ক্রেডিট মানে আয় না ব্যয়? ক্রেডিট মানে হচ্ছে আয়, তাই না? ক্রেডিট মানে কি? আয়। দ্যাট মিনস বিনিয়োগের সুদ কি হিসাব? বিনিয়োগের সুদ হচ্ছে আয় হিসাব। সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? ভাইয়া সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে সুদ সংক্রান্ত ঝামেলা আমরা কিভাবে চিনতে পারবো? সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, এবার দেখেন ভাইয়া আরেকটা আমরা সুদ সংক্রান্ত ঝামেলা দেখি। অনেকে বলছে ভাইয়া মূলধনের সুদ কি হবে? দেখেন মূলধনের সুদ, তাই না ভাইয়া? দেখেন মূলধনের সুদ। ওকে ভাইয়া, মূলধনের সুদের সৃষ্টি হয়েছে কই থেকে? মূলধন থেকে। এখন ভাই আমাকে একটু কষ্ট করে বলেন তো মূলধন কি হিসাব? মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, তাই না? তাহলে মূলধন যেহেতু মালিকানা সত্ত্ব হিসাব, তাহলে মালিকানা সত্ত্ব কি জের প্রকাশ করে? মালিকানা সত্ত্ব ক্রেডিট জের প্রকাশ করে। তাহলে আমাকে বলেন মালিকানা সত্ত্ব যদি ক্রেডিট জের প্রকাশ করে, তাহলে এই যে মানে মূলধন ক্রেডিট জের প্রকাশ করছে, তাহলে মূলধনের সুদ কি জের প্রকাশ করবে? উল্টা জের, অর্থাৎ ডেবিট জের প্রকাশ করবে। এখন ভাইয়া বলেন তো ডেবিট মানে আয় না ব্যয়? উত্তর হচ্ছে ডেবিট মানে ভাইয়া ব্যয়। দ্যাট মিনস মূলধনের সুদ কি হিসাব? মূলধনের সুদ হচ্ছে ব্যয় হিসাব। ক্লিয়ার ভাইয়া? সবাই সবাই ক্লিয়ার বলেন? সবাই ক্লিয়ার কিনা বলেন? জুবাইর আহমদ কেমন আছেন স্যার? এই তো ভালো আছি। জুবাইর কি অবস্থা? সবাই ক্লিয়ার ভাইয়া? ওকে, ভেরি গুড ভাইয়া। আরেকটু দেখি তো আমরা। একজন বলল ভাইয়া ঋণের সুদ কি হবে? দেখি তো ঋণের সুদ।
তাহলে ঋণের সুদ যদি আমরা একটু দেখি, ঋণের সুদের সৃষ্টি হচ্ছে কই থেকে ভাইয়া? ঋণ থেকে। তাহলে ঋণ মানে কি? ঋণ মানে ক্রেডিট, যেহেতু দায়ী তাহলে ঋণের সুদটা কি হবে ভাইয়া? উল্টা হবে, অর্থাৎ ডেবিট হবে। আর এই ডেবিট মানে কি ভাইয়া? আমরা জানি ডেবিট মানে ব্যয়। দ্যাট মিনস ঋণের সুদ কি হিসাব? ঋণের সুদ হচ্ছে ব্যয় হিসাব। ক্লিয়ার সবাই ভাইয়া? তাহলে সুদ নিয়ে কি আর ঝামেলা থাকবে? বলেন, সুদ নিয়ে কি ভাইয়া আর কারো ঝামেলা থাকবে? মুখস্থ করার কিছু আছে? মুখস্থ করার কিছু আছে? মুখস্থ করার কিচ্ছু নাই। ওকে, তাহলে আমাদের মুখস্থ করার কিচ্ছু নাই এখান থেকে। তাহলে সুদ সংক্রান্ত ঝামেলা আমাদের ক্লিয়ার হইল। ওকে ওকে, এখন দেখেন ভাইয়া, এখানে কিছু কিছু হিসাব আছে। দেখেন, কিছু জিনিস আপনাদের শেখাই আমি। সেটা হচ্ছে, কই গেল? খুব ভালো করে শিখবেন এগুলো, ঠিক আছে? খুব ভালো করে এই জিনিসগুলো শিখবেন। দেখেন ভাইয়া, বলেন তো এখানে একটা জিনিস দেখেন তো ভাইয়া, একটা জিনিস দেখেন এখানে। হ্যাঁ, দেখেন ক্রয় ফেরত কি হিসাব? বলেন তো ভাইয়া, বলেন ক্রয় ফেরত কি হিসাব? কে বলতে পারে দেখি? ব্যাংক জমাতিরিক্তের সুদ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, একজন বললো ব্যাংক জমাতিরিক্তের সুদ। দেখেন, ব্যাংক জমাতিরিক্তের সুদ, হ্যাঁ সিস্টেম তো শিখাই দিয়েছি, ফর্মুলায় ফেলেন হয়ে যাবে। তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ কই থেকে আসলো? ব্যাংক জমাতিরিক্ত থেকে আসলো। ভাই এখন বলেন তো, ব্যাংক জমাতিরিক্ত কি হিসাব? ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে চলতি দায় হিসাব, তাই না? ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে চলতি দায়। তাহলে চলতি দায় মানে কি জের প্রকাশ করবে? ক্রেডিট জের প্রকাশ করবে। তাহলে এর সুদ কি হবে? উল্টা, অর্থাৎ ডেবিট জের প্রকাশ করবে। আর ডেবিট জের প্রকাশ করা মানে হচ্ছে এটি কি হবে? ব্যয় হবে। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? সবাই বুঝছেন কিনা বলেন? সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? ওকে, ভেরি গুড, সবাই বুঝছি তাই না? তাহলে ব্যাংক জমাতিরিক্তের সুদ আমাদের ক্লিয়ার হয়েছে। এখন দেখেন, প্রশ্নে আসি আমরা, যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে, ভাইয়া দেখেন তো ক্রয় ফেরত কি হিসাব? আমাকে বলেন। হিসাব না চিনলে অ্যাকাউন্টিং কোনোদিন, আজকে কি যে মজা, অ্যাকাউন্টিং যে কি একটা মজার জিনিস, আজকে আপনাদেরকে আমি উইদাউট এনি মুখস্থ আমি আপনাদেরকে শিখাই দিচ্ছি, ঠিক আছে? দেখেন, কোনো মুখস্থ করা লাগবে না, ঠিক আছে? ভাইয়া বলেন ক্রয় ফেরত কি হিসাব? কে বলতে পারে? বলেন ভাইয়া, ক্রয় ফেরত কি হিসাব? কে বলতে পারে? বলেন ক্রয় ফেরত কি হিসাব? সামিয়া সুলতানা, শাবনম বলছে বিপরীত ব্যয় হিসাব। মূলধনের সুদকে কেন ব্যয় ধরা হয়? আরে বাবা, মূলধনের সুদ কাকে দেন আপনি? মালিককে দেন। মালিক মূলধন দেয়, তাকে আমরা সুদ প্রদান করি। তো ব্যবসার জন্য কি হচ্ছে? ব্যয় হচ্ছে না? বলেন কি হবে? ব্যয় হ্রাসকারী দফা। আরে ভাই কি হিসাব সেটা বলছি। হিসাব মানে বুঝেন? আমি যদি বলি ডেবিট না ক্রেডিট, তখন আপনারা বলবেন যে ডেবিট ক্রেডিট, এটা তো মুখস্থ করে আসছেন। আমি জিজ্ঞাসা করছি কি হিসাব? হিসাব 5 প্রকার না? কি 5 প্রকার হিসাব? সম্পদ, আয়, ব্যয়, দায়, মালিকানা সত্ত্ব। এই 5 প্রকারের মধ্যে বলেন যে কোনটার মধ্যে যায়, সেটা বলেন, সেটা বলেন। ডেবিট ক্রেডিট কি হিসাব নাকি ভাই? ভাই ডেবিট ক্রেডিট কি হিসাব নাকি? কোনো ডেবিট ক্রেডিট তো কোনো হিসাব নাই, ঠিক আছে? দায়, দেখেন আপনারা অনেকেই জানেন না, খালি ওই যে শবনম নামে একটা মেয়ে যে বললো তার বেসিক ভালো, সে জানে এটা। দেখেন আপনারা একটা জিনিস জানেন, বিপরীত হিসাব নামে কোনো জিনিস আছে? এটা হচ্ছে বিপরীত ব্যয় হিসাব। এটি হচ্ছে বিপরীত ব্যয় হিসাব। কি আকাশ থেকে পড়লেন যে ভাইয়া বিপরীত হিসাব আবার কি? হিসাবই তো বুঝি না, তাই না ভাইয়া? এটি হচ্ছে বিপরীত ব্যয় হিসাব। ক্লিয়ার? দেখেন অ্যাকাউন্টিং এর মজাটা এখানে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকাউন্টিং এর মজাটা হচ্ছে এখানে। দেখেন বিপরীত নামে যে কোনো জিনিস আছে, এটা কি শুনেছেন কখনো? 95% স্টুডেন্টই শোনেনি, যার কারণে অ্যাডমিশন টেস্টে এরা যায় বাস খায়, এবং তার কারণ হচ্ছে এরা মুখস্থ করে যায়, ঠিক আছে? এরা মুখস্থ করে কোনো রকম পাস করে যায়, কিন্তু অ্যাডমিশন টেস্টে যায় ধরা খায়। ওকে, তাহলে এটি হচ্ছে বিপরীত ব্যয় হিসাব। ক্লিয়ার? এটা হচ্ছে বিপরীত ব্যয় হিসাব। এখন কথা হচ্ছে ভাইয়া বিপরীত ব্যয় আবার কি জিনিস? ভাইয়া দেখেন
ক্রয় করেছেন আপনি 10,000 টাকা। ওকে ভাইয়া, ক্রয় কি হিসাব? ক্রয় হচ্ছে ব্যয় হিসাব। একটা জিনিস মনে রাখবেন, অ্যাকাউন্টিং এ যদি ভালো করতে চান প্রতিটা হিসাব আপনাকে চিনতে হবে। আপনি যদি হিসাব না চিনেন অ্যাকাউন্টিং এ আপনি জীবনে ভালো করতে পারবেন না। ঠিক আছে, অ্যাকাউন্টিং এর বেসিকই হচ্ছে হিসাব। ওকে দেখেন, এবার দেখেন তাহলে ক্রয় হচ্ছে কি হিসাব? ক্রয় হচ্ছে ব্যয় হিসাব। ওকে ভাইয়া বলেন তো, ক্রয় থেকে ক্রয় ফেরত আপনি কি করেন? ক্রয় থেকে ক্রয় ফেরত আমরা মাইনাস করি না? এটাই তো শিখে এসেছি। ধরেন 2000 টাকার পণ্য আপনি ফেরত দিলেন। এখন আপনাকে যদি বলা হয় তুমি কত টাকার ক্রয় করেছো, তাহলে আপনি কি বলবেন? আপনি বলবেন না যে 8000 টাকার ক্রয় করেছি। তাহলে আপনার এখন ক্রয়ের পরিমাণ কত বলবেন? ক্রয়ের পরিমাণ কি 10,000 বলবেন, না ক্রয়ের পরিমাণ 8000 টাকা বলবেন? বলেন তো ভাইয়া। ক্রয়ের পরিমাণ আমি বলবো 8000 টাকা। তাহলে দেখেন, ক্রয় আমার ছিল 10,000, এই ক্রয় হয়ে গেল আমার কত এখন? 8000। ভাইয়া বলেন তো, ক্রয় বেড়েছে না কমেছে? ক্রয় বেড়েছে না কমেছে? বলেন। ক্রয় হচ্ছে কি হয়েছে? ক্রয় হচ্ছে কমেছে, তাই না? এখন ক্রয় যে কমলো, এই ক্রয় কমে যাওয়ার জন্য দায়ী কে? কে দায়ী? কার জন্য ক্রয় কমে গেল? এই যে ক্রয় ফেরতের জন্য ক্রয় কমে গেল না? কার জন্য কমে গেল? ক্রয় ফেরতের জন্য ক্রয় কমে গেল। তাহলে মনে রাখবেন, যে হিসাবের জন্য একটি হিসাবের জের কমে যায়, তাহলে দেখেন ক্রয় হিসাবের জের কি হইল? কমে গেল। কেন কমে গেল? কোন হিসাবের জন্য? ক্রয় ফেরত হিসাবের জন্য। সেই জন্যে কোনো হিসাবের কারণে কোনো হিসাবের জের যদি কমে যায়, তাহলে ওই হিসাবকে আমরা বলবো কি ভাইয়া? ওই হিসাবকে আমরা বলবো বিপরীত হিসাব। কি হিসাব বলবো? বিপরীত হিসাব। এখন কথা হচ্ছে, বিপরীত হিসাব কোন ধরনের বিপরীত হিসাব? ক্রয় হচ্ছে ব্যয় হিসাব, দ্যাট মিনস ব্যয়কে কমাইলো, সে কারণে এটি হবে বিপরীত ব্যয় হিসাব। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে? বলেন। মনে থাকবে আমার কথা? বলেন। কি নতুন কিছু শিখলেন? নতুন কিছু শিখলেন তো? তাহলে কোন হিসাবের কারণে কোন হিসাবের জের যদি কমে যায়, তাহলে যেই হিসাবের কারণে কমে যাচ্ছে তাকে আমরা বলবো বিপরীত হিসাব। ওকে, এখন সম্পদ যদি কমে যায় তাহলে তাকে বলবো বিপরীত সম্পদ। ব্যয় যদি কমে যায় তাহলে তাকে আমরা বলবো বিপরীত ব্যয়। আয় যদি কমে যায় তাহলে তাকে বলবো বিপরীত আয়। দায় কমে যায় তাহলে বলবো বিপরীত দায়। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? এখন দেখেন মজার জিনিসটা কোথায়। হ্যাঁ, মজার জিনিসটা কোথায় এখন দেখেন ভাইয়া। তাহলে ক্রয় কি হিসাব বলেন তো? ক্রয় হচ্ছে ব্যয় হিসাব, তাই না? তাহলে ক্রয় হচ্ছে ব্যয় হিসাব। ব্যয় হিসাব কি জের প্রকাশ করে? ডেবিট জের প্রকাশ করে, তাই না ভাইয়া? এখন আপনাকে যদি বলে বিপরীত ব্যয় কি জের প্রকাশ করে, তাহলে ডেবিটের উল্টা। ডেবিটের উল্টা কি? ক্রেডিট জের প্রকাশ করে। ক্লিয়ার ভাইয়া? সবাই সবাই ক্লিয়ার? বলেন। সবাইকে ক্লিয়ার? ব্যয় কি জের প্রকাশ করে? ডেবিট জের। তাহলে ভাইয়া বিপরীত ব্যয় কি জের প্রকাশ করে? উল্টা হবে, অর্থাৎ ক্রেডিট জের হবে। ক্লিয়ার? হ্যাঁ, অবচয় অবলোপন বিপরীত সম্পদ হিসাব। ক্লিয়ার ভাইয়া? ওকে, তাহলে ভাইয়া দেখেন এতদিন আপনারা রেওয়া মিলে কি করেছেন? দেখেন মুখস্থ করেছেন, তাই না? রেওয়া মিলে মুখস্থ করেছেন কি ভাইয়া? এমন করে মুখস্থ করেছি, ক্রয় থাকলে ডেবিট, ক্রয় থাকলে ডেবিট হবে, ক্রয় ফেরত থাকলে ক্রেডিট হবে। ভাইয়া আমি কি ঠিক বললাম? রেওয়া মিলে কি এতদিন এটা মুখস্থ করে আসছেন না আসেননি? বলেন। রেওয়া মিলে এতদিন এইভাবে মুখস্থ করেননি? বলেন। রেওয়া মিলে কি এইভাবে মুখস্থ করে আসছেন এর আগে, যে ক্রয় যদি থাকে তাহলে সেটি ডেবিট দিকে বসবে রেওয়া মিলের, আর ক্রয় ফেরত যদি থাকে তাহলে রেওয়া মিলের ক্রেডিট দিকে বসবে? এটা কি সবাই মুখস্থ করেছেন? এটা সবাই মুখস্থ করেছেন তো নাকি? তো এই জিনিসটা কেন হইলো ভাইয়া? দেখেন ভাইয়া কেন হইলো? ক্রয় হচ্ছে কি হিসাব? ব্যয় হিসাব। তাহলে ব্যয় কি জের প্রকাশ করে? ব্যয় হচ্ছে ডেবিট জের প্রকাশ করে। ক্রয় ফেরত কি হিসাব? ভাইয়া আজকে আমি শিখলাম ক্রয় ফেরত হচ্ছে বিপরীত ব্যয় হিসাব। তাহলে বিপরীত ব্যয় যদি হয়, ব্যয় যদি ডেবিট হয়, বিপরীত ব্যয় কি হবে ভাইয়া? ক্রেডিট হবে। এই যে বিপরীত ব্যয় যে ক্রেডিট জের প্রকাশ করে, সেই কারণে রেওয়া মিলের ক্রেডিটে বসে, আর এই ব্যয় যে ডেবিট জের প্রকাশ করে সেই কারণে রেওয়া মিলের ডেবিটে বসে। কিন্তু এই জিনিসটা কি আমাদেরকে কোনো টিচার বোঝাইছে আজ পর্যন্ত? বলেন, সত্যি করে বলেন, বলেন তো ভাইয়া।
এর আগে কি কোনো টিচার আমাকে বোঝাইছে? অর্থাৎ এই জিনিসটা যদি আমাদের টিচাররা শুধুমাত্র এই জিনিসটা যদি আমাদেরকে বোঝাইতো এইচএসসি বা এসএসসিতে, তাহলে আমাদের অ্যাডমিশন টেস্টটা আমাদের জন্য অনেক ইজি হয়ে যেত। কারণ বিপরীত হিসাবের নামই শোনেনি, অ্যাডমিশন টেস্ট যাই ওই বিপরীত হিসাব শিখতে তার 1 মাস পার হয়ে যায়। বোঝা গেছে ভাইয়া? বলেন, সবাই কি বুঝছি ভাইয়া? অবশ্যই ভুল ছিল। ক্রয় ফেরত কোনোদিন আয় হয় নাকি রে বাবা? কিনে আপনি ফেরত দিচ্ছেন, তো এটাকে টাকা ইনকাম করছেন নাকি আপনি? আজব। বুঝতে পেরেছেন? বলেন। হ্যাঁ, তো ক্রয়ের আজ তো ক্রেডিটই হয়েছে, ক্রয় ফেরতকে ক্রয়কে বৃদ্ধি করলো, এখানে কি লিখেছি? ক্রেডিটও তো লিখেছি। একই প্রশ্ন বারবার করেই যাচ্ছেন, কি বলছি সেটাকে ফোকাস না করে একই প্রশ্ন বারবার করে যাচ্ছেন। একইভাবে দেখেন কি শেখাইছিল স্যাররা, দেখেন রেওয়া মিল কোনো কিছু মুখস্থ করতে হবে না, বিক্রয় থাকলে ক্রেডিট হয়, বিক্রয় ফেরত, শুধু তাই না বিক্রয় বাট্টা, এই দুইটা থাকলে কি হবে? ডেবিট হবে। কি মুখস্থ করেছিলেন ছোট থেকে? বলেন। এটাও তো মুখস্থ করেছি তাই না ভাইয়া? এটাও তো আমি মুখস্থ করেছি তাই তো নাকি? এটাও আমি মুখস্থ করেছি তাই না? আচ্ছা দেখেন তাহলে কি শিখেছি এতদিন? বিক্রয় থাকলে ক্রেডিট হয়, বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা থাকলে ডেবিট হয়। কেন ভাইয়া? এই বিক্রয় ফেরত আর বিক্রয় বাট্টা কি করি? বিক্রয় থেকে মাইনাস করি না? বিক্রয় কি? আয় হিসাব, আয় হিসাব অলওয়েজ ক্রেডিট জের প্রকাশ করে। আর বিক্রয় ফেরত কি ভাইয়া? বিক্রয় ফেরত বিক্রয় বাট্টা হচ্ছে বিপরীত, বিপরীত আয় হিসাব। কি হিসাব? বিপরীত আয় হিসাব। ওকে, তাহলে বিপরীত আয় হিসাব মানে কি ভাইয়া? বিপরীত আয় হিসাব হচ্ছে কি জের প্রকাশ করবে? ডেবিট জের প্রকাশ করবে। এই যে বিপরীত আয় হিসাব যে ডেবিট জের প্রকাশ করে, সেই কারণে রেওয়া মিলের ডেবিটে বসে, সেই কারণে রেওয়া মিলের ডেবিটে বসে। ক্লিয়ার ভাইয়া? বলেন ক্লিয়ার কিনা বলেন। সবাই কি ক্লিয়ার? তাহলে মুখস্থর কিছু লাগবে? মুখস্থ কিচ্ছু করা লাগবে না। অ্যাকাউন্টিং এ একটা জিনিসও মুখস্থ করা লাগে না। আমি যতদিন জীবিত আছি অ্যাকাউন্টিং এ একটা জিনিসও মুখস্থ করতে হবে না, এতটুকু শিওর থাকেন। ক্লিয়ার ভাইয়া? আমি যেটা পড়াচ্ছি তার মধ্যে থেকে বোঝার ট্রাই করেন, অযথা প্রশ্ন করেন না, কারণ কখন কি দিতে হবে সেটা আমি জানি। আমার সব ক্লাস করেন, আপনার সব প্রশ্ন সলভ হয়ে যাবে। তো উল্টাপাল্টা প্রশ্ন করার দরকার নাই এখন। হ্যাঁ, যে বিক্রয় ভ্যাট কি হবে, ভ্যাট যেদিন পড়াবো সেদিন ভ্যাট ক্লিয়ার হবে। ওকে, সেটা নিয়ে টেনশন করতে হবে না। আস্তে আস্তে শিখেন, এত দ্রুত শেখার দরকার আছে? একদিনে সব শিখবো এমন মানসিকতা নিলে শিখতে পারবেন না, ঠিক আছে? বিক্রয় ভ্যাট কি হবে কি হবে, আমি আস্তে আস্তে আসি, আস্তে আস্তে শিখেন। 4 বছর ধরে অ্যাকাউন্টিং পড়ছেন, 2 বছর ধরে পড়ছেন, অনেক কিছু তো শিখতে পারেননি, আমি জানি। তা আস্তে আস্তে শিখেন। আমি তো 2 দিন ধরে ক্লাস নিচ্ছি আপনার, তাই না? দেখেন আবার আছে, দেখেন আমাদেরকে কি শিখাইছে? সকল প্রকার সঞ্চিতি। সকল প্রকার সঞ্চিতি কি ভাইয়া? ক্রেডিট। কিন্তু কিন্তু কি বলেন? পাওনাদার বাট্টা সঞ্চিতি ডেবিট, তাই না ভাইয়া? পাওনাদার বাট্টা সঞ্চিতি থাকলে কি হবে? ডেবিট হবে। উত্তর হচ্ছে কেন ডেবিট হবে ভাইয়া? বলেন। শিখাইছে ভাইয়া? বলেন বলেন। সবাই কি বুঝতে পেরেছেন ভাইয়া? কি শিখাইছে? সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, কিন্তু পাওনাদার বাট্টা সঞ্চিতি থাকলে ডেবিট হবে। মুখস্থ আছে? বলেন। এই যে সবার মুখস্থ। উত্তর হচ্ছে কেন ভাইয়া? কেন? উত্তর হচ্ছে কেন। দেখেন উত্তর হচ্ছে কেন। দেখেন পাওনাদার, ঠিক আছে, আছে 10,000। ওকে, এই পাওনাদার থেকে পাওনাদার বাট্টা সঞ্চিতি মাইনাস করতে হয়, ঠিক আছে? পাওনাদার থেকে পাওনাদার বাট্টা সঞ্চিতি কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে এখন আপনার পাওনাদারের পরিমাণ কত হবে? এখন আপনার পাওনাদারের পরিমাণ হবে 8,000। ভাইয়া পাওনাদার বাড়লো না কমলো? দেখেন তো, পাওনাদার কমে গেছে তাই না? পাওনাদার কমেছে। ভাইয়া কত টাকা পাওনাদার কমলো? 10,000 থেকে 8,000 হয়ে গেছে, তাই না? কমেছে। কেন কমলো পাওনাদার? এই যে এই ব্যক্তির কারণে কমেছে, তাই না? তার মানে যে ব্যক্তির কারণে কমে সেটি কি হিসাব হবে? বিপরীত হিসাব হবে। এটি কি হিসাব হবে? বিপরীত হিসাব হবে। তাহলে এখন কথা হচ্ছে ভাইয়া পাওনাদার বাট্টা সঞ্চিতি
বিপরীত কি হিসাব, যেহেতু পাওনাদার নামক কাকে কমাচ্ছে, পাওনাদার নামক দায়কে কমাইলো, সে কারণে এটি হয়ে যাবে বিপরীত দায় হিসাব। ভাইয়া পাওনাদার দায়, দায় কি জের প্রকাশ করে, দায় হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে, তাই না? তাহলে এখন আমাকে বলেন বিপরীত দায় কি জের প্রকাশ করে, বিপরীত দায় হচ্ছে ডেবিট জের প্রকাশ করে, এই কারণে সেটি রেওয়ামিলের ডেবিটে বসে। বুঝছেন ভাইয়া? বুঝছেন? সবাই কি বুঝছেন ভাইয়া? বলেন, সবাই কি বুঝছেন কেন ডেবিটে বসলো পাওনাদার বাট্টা সঞ্চিতি? সবাই কি বুঝতে পেরেছেন? বলেন সবাই বুঝছেন কিনা? রাইট, এটি হচ্ছে বিপরীত দায় হিসাব। এটি কি হিসাব? বিপরীত দায় হিসাব। দায় থাকলে ক্রেডিট, বিপরীত দায় থাকলে ডেবিট। ক্লিয়ার কনসেপ্ট ভাইয়া? বলেন, কিছুই মাথায় ঢুকছে না, কিছুই মাথায় ঢোকার দরকার নাই। হ্যাঁ, প্রথম থেকে থাকলে ক্লাসে মাথায় ঢুকতো। ওকে, কিছুই মাথায় ঢুকবে না, খুবই স্বাভাবিক। বিপরীত দায় সেই কারণে। ক্লিয়ার ভাইয়া? সবাই কি কনসেপ্টগুলো বুঝতে পারছেন? আবার বলেন, সবাই কি কনসেপ্টগুলো বুঝছেন ভাইয়া? হ্যাঁ, বিপরীত দায় ডেবিট জের প্রকাশ করে, বিপরীত দায় ডেবিট জের প্রকাশ করে, দায় হচ্ছে ক্রেডিট জের প্রকাশ করে। দেখেন, সম্পদ আর ব্যয় এই দুটি হিসাব কি জের প্রকাশ করে? ডেবিট জের প্রকাশ করে। ওকে, আয় দায় মালিকানা সত্ত্ব, অনেকে মনে করছে ভাইয়া এটা কেন পড়াচ্ছে, রেওয়ামিল দিবে মুখস্থ করব উত্তর করে দিব, তাই না? কেন পড়াচ্ছে একটু পরে উদাহরণ দিচ্ছি কেন পড়াচ্ছি। এটা কি জের প্রকাশ করে? ক্রেডিট জের প্রকাশ করে। ক্লিয়ার ভাইয়া? এটা তো সবাই জানি নাকি? এটা তো সবাই জানি না? এটা তো আমরা সবাই জানি, ঠিক আছে? এটা তো আমরা সবাই জানি। ক্লিয়ার? এই জিনিসটা আমাদের লাগবে, ঠিক আছে? এই জিনিসটা আমাদের রেওয়ামিল করার জন্য লাগবে, তাহলে আমাদের রেওয়ামিল আর কিচ্ছু মুখস্থ করতে হবে না। সকল প্রকার সম্পদ হিসাব, সকল প্রকার ব্যয় হিসাব রেওয়ামিলের ডেবিট দিকে বসবে। ওকে, আর এর সাথে সাথে উত্তোলন কি ভাইয়া? এর সাথে সাথে উত্তোলন, উত্তোলনও কি জের প্রকাশ করে? উত্তোলনও ডেবিট জের প্রকাশ করে। তাহলে সম্পদ ব্যয় এবং উত্তোলন ডেবিট দিকে বসবে। আয় দায় মালিকানা সত্ত্ব এই হিসাবগুলো কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। ক্লিয়ার ভাইয়া? রেওয়ামিলের নিয়ম শেষ, আর কিচ্ছু লাগবে না। রেওয়ামিলের নিয়ম শেষ, আর কিচ্ছু লাগবে না। আয় দায় মালিকানা সত্ত্ব কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। সম্পদ ব্যয় উত্তোলন কোন দিকে বসবে? ডেবিট দিকে বসবে। রেওয়ামিলের নিয়ম শেষ, আর কিচ্ছু লাগবে না, ঠিক আছে? আচ্ছা, একজন জিজ্ঞাসা করেছে সঞ্চিতি কি হিসাব? কোন সঞ্চিতি ভাইয়া? সাধারণ সঞ্চিতি। সাধারণ সঞ্চিতি মালিকানা সত্ত্ব হিসাব। কি হিসাব? মালিকানা সত্ত্ব হিসাব। তো মালিকানা সত্ত্ব কোন দিকে বসবে? মালিকানা সত্ত্ব ক্রেডিট জের প্রকাশ করে, সে কারণে এটি ক্রেডিট দিকে বসবে। আর কি সঞ্চিতি আছে ভাইয়া? অবচয় সঞ্চিতি। ভাইয়া আর্থিক বিবরণীতে অবচয় সঞ্চিতি কি করেন বলেন তো? সম্পদ থেকে মাইনাস করেন না? দ্যাট মিনস এটা কি? এটি হচ্ছে বিপরীত, বিপরীত সম্পদ হিসাব। এটি কি হিসাব? বিপরীত সম্পদ হিসাব। সম্পদ ডেবিট জের প্রকাশ করে, এটি কোন জের প্রকাশ করবে? ক্রেডিট জের প্রকাশ করবে। দেনাদার বাট্টা সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি। ওকে ভাইয়া, বা দেনাদার বাট্টা সঞ্চিতির আরেকটা নাম কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাই না? দেনাদার বাট্টা সঞ্চিতির আরেকটা নাম কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি। ভাইয়া এই দেনাদার বাট্টা সঞ্চিতি বা অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা কই থেকে মাইনাস করি? দেনাদার থেকে মাইনাস করি। দ্যাট মিনস এটি কাকে কমায়? দেনাদারকে কমায়, সম্পদকে কমায়। সেজন্য এটি কি হবে? বিপরীত সম্পদ হবে। আর বিপরীত সম্পদ হলে কোন দিকে বসবে? ক্রেডিট দিকে বসবে। বুঝছেন ভাইয়া? আর উপরে কি অনাদায়ী পাওনা সঞ্চিতির আরেকটা আবার নাম আছে, সেটা হচ্ছে কুঋণ সঞ্চিতি। এগুলো একই জিনিস, মনে রাখতে হবে। দেখেন, দেনাদার বাট্টা সঞ্চিতি, অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি এগুলো হচ্ছে বিপরীত সম্পদ হিসাব। তাহলে সম্পদ যদি ডেবিট হয়, বিপরীত সম্পদ কি হবে? ক্রেডিট হবে, তাই না ভাইয়া? বলেন, সবাই কি বুঝছেন? এই যে পণ্ডিত চলে আসছে, সকল সঞ্চিতি ক্রেডিট, শুধুমাত্র পাওনাদার বাট্টা সঞ্চিতির ডেবিট। ভেরি গুড। ওকে, তাহলে সবাই কি ক্লিয়ার এটা ভাইয়া? বলেন, এই যে সঞ্চিতি নিয়ে যত প্রশ্ন সব সমাধান হয়ে গেল। এবার দেখেন আমাদের বোর্ড প্রশ্ন আমরা এখন করব, ঠিক আছে? এবার আমরা আসি। হ্যাঁ,
এবার আমরা আসি, এবার আমরা প্রশ্ন সলভিং এ যাব। ঠিক আছে, দেখি বোর্ডে আমাদের কিভাবে প্রশ্ন আসে, কি কি শিখতে হবে আমাদের দেখি। এবার দেখেন রেওয়া মিলে দেখেন কি বলেছে, যে সকল দফা বা হিসাব রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। ঠিক আছে, দেখেন সকল প্রকার সম্পদ এবং দায়ের প্রারম্ভিক যে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, এক কথায় শেষ। সকল প্রকার কি বলেছি, সম্পদ এবং দায়ের প্রারম্ভিক জের। সকল প্রকার সম্পদ এবং দায়ের প্রারম্ভিক জের। প্রারম্ভিক জের মানে কি ভাইয়া, 1/1/2022। ওকে, কি হবে না, রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। একটা লাইনে যথেষ্ট। কিন্তু আপনারা কিভাবে পড়েছেন জানেন, আপনারা পড়েছেন নগদ তহবিল, প্রাপ্য হিসাব, প্রদেয় হিসাব, আসবাবপত্র, দালান কোঠা, এগুলোর কি হবে না, 1 তারিখ থাকলে রেওয়া মিলে আসবে না। এত কিছু দরকার আছে? নগদ তহবিল, প্রাপ্য হিসাব, দেনাদার, প্রদেয় হিসাব, ব্যাংক ঋণ, এগুলো সবই তো ভাইয়া কি সম্পদ না হলে দায়। তো আমি এক কথায় সেরে দিব, সম্পদ আর দায় যদি আমি চিনি তাহলে এত মুখস্থ করার আমার দরকার আছে ভাইয়া? তাহলে কি লিখেছি দেখেন, সকল প্রকার সম্পদ এবং দায়ের প্রারম্ভিক জের 1/1/2022 রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। ক্লিয়ার ভাইয়া সবাই? ক্লিয়ার? শোনেন আমি একটা কথা আবারও বলে দিই, সেটা হচ্ছে ননসেন্সের মতো এখানে কমেন্ট করবেন না, আমি সবার কমেন্টগুলো দেখি। ঠিক আছে, আমি একটা জিনিস পড়াচ্ছি, রেওয়া মিলের ভুল বোঝাই দেন, এই করে দেন। আমি একটা কথা বারবার বলছি, ক্লাস করতে হলে আমি যেই লেভেলে আগাবো সেই লেভেলে আপনাকেও আগাইতে হবে। ঠিক আছে, আপনি যেটা বলবেন সেটাই সলভ করব, বা আমাকে ইনবক্স করবেন সেটাই আমি সলভ করে দেবো, বিষয়টা এমন না। আমার একটা ধারা আছে, সেই ধারায় আগাবো। ধারা শেষ হয়ে গেলে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। ঠিক আছে, কারণ আমি জানি আপনাদের সমস্যা কোথায়। তো অযথা কমেন্ট করা বাদ দিয়ে আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো শিখেন, শোনেন, নাহলে 2 দিন পরে আবার বলবেন যে ভাই এই জায়গায় আমার প্রবলেম। কারণ কি, আপনি যখন আমি পড়াইছি তখন আপনি মনোযোগ দেননি। ওকে, তো অযথা কমেন্ট করা থেকে বিরত থাকেন। ঠিক আছে, তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। ওকে, আচ্ছা, তাহলে এখানে দেখেন কি বলেছি, সম্পদ এবং দায়ের প্রারম্ভিক জের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। কেন ভাইয়া? কারণ সমাপনী সম্পদ এবং দায়ের মধ্যে এগুলো অন্তর্ভুক্ত থাকে, এই জন্যে প্রারম্ভিকগুলো কি হয় না, প্রারম্ভিকগুলো আসে না। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম, সম্পদ এবং দায়ের ক্ষেত্রে প্রারম্ভিকগুলো আসবে না, আসবে কোনগুলো, সমাপনীগুলো আসবে। ক্লিয়ার ভাইয়া? বলেন, বুঝতে পেরেছেন ভাইয়া? সবাই ক্লিয়ার? আর ক্লাসের বাইরে উল্টাপাল্টা কথা বলা যাবে না। ওকে ভাইয়া, ক্লাস করতে আসছেন, ক্লাস করেন সুন্দর করে। ওকে, এখন দেখেন তাহলে ভাইয়া কি শিখলাম আমরা, সকল সম্পদ এবং দায়ের কি জের, প্রারম্ভিক জের রেওয়া মিলে আসবে না। তাহলে আসবে কোনগুলো, সমাপনীগুলো। ঠিক আছে, এখন দেখেন দুইজন, এই সম্পদ এবং দায়ের মধ্যে 2 জন ঘাড়তেরা ব্যক্তি আছে। আপনাদের বন্ধুদের মধ্যে থাকে না, ধরেন 10 জন বন্ধু আছেন আপনারা, এখন 10 জনের মধ্যে 8 জনই একমত যে আমরা এই কাজটা করব, কিন্তু 2 জন বন্ধু এসে মিডিলে একটু ব্যাঘাত ঘটাবে যে না আমি এটা মানবো না। আছে না নাই ঘাড়তেরা বন্ধু? আছে? বলেন, আছে না নাই? 2 জন ঘাড়তেরা বন্ধু কিন্তু থাকে। তো রেওয়া মিলের ক্ষেত্রেও 2 জন ঘাড়তেরা বন্ধু আছে। কে কে সে 2 জন দেখেন তো, একটি হচ্ছে সমাপনী মজুদ পণ্য, একটি হচ্ছে সমাপনী মজুদ পণ্য, আরেকটা হচ্ছে সমাপনী মণিহারি, যার আরেকটা নাম হচ্ছে অব্যবহৃত মণিহারি। ওকে ভাইয়া, এরা আবার 2 জন একটু ঘাড়তেরা ব্যক্তি। এরা আবার বলছে যে আমাদের সমাপনীগুলো আসবে না, আসবে কোনগুলো, প্রারম্ভিকগুলো আসবে। ঠিক আছে, এরা হচ্ছে উল্টা। আমরা কি বললাম, সকল প্রকার সম্পদ এবং দায়ের প্রারম্ভিক জের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। ওকে, আর ওই যে বললাম 2 জন ঘাড়তেরা বন্ধু আছে, একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য, আরেকটা হচ্ছে সমাপনী মণিহারি। এই সমাপনী মণিহারির আরেকটা নাম হচ্ছে অব্যবহৃত মণিহারি। এরা আবার বলছে যে ওরা এক দলে গেল, আমরা ওদের সাথে মিলবো না, আমরা আবার একটু আলাদা, একটু ঘাড়তেরা, হ্যাঁ বাঁকা আমরা একটু। ওকে, আপনাদের মধ্যে অনেকে আছেন। তো ওরা আবার কি করছে দেখেন, ওরা আবার বলছে যে আমাদের সমাপনীগুলোকে আমরা অন্তর্ভুক্ত করব না, প্রারম্ভিকগুলোকে অন্তর্ভুক্ত করব। এরা হচ্ছে এই কথা বলছে। বুঝছেন ঘটনা? তাহলে বলেন, আমি আমাদের ফ্রেন্ডদের মধ্যে ঘাড়তেরা। আচ্ছা, ভেরি গুড, ভেরি গুড। তাহলে কি ঘটনা বুঝতে পেরেছেন? তাহলে ঘটনা হচ্ছে 2টা, সকল সম্পদ এবং দায়ের প্রারম্ভিক জের আসবে না, আসবে কে, সমাপনী আসবে।
আর দুইটা ঘাড়তেরা বন্ধু, একটা হচ্ছে সমাপনী মজুদ আর একটা হচ্ছে সমাপনী মণিহারি বা অব্যবহৃত মণিহারি। ওকে, এরা আবার বলছে আমরা সমাপনীগুলোকে নিব না, আমরা নিব কোনটাকে, আমাদের প্রারম্ভিকগুলোকে নিব। ক্লিয়ার ভাইয়া? ওকে, এই হচ্ছে ঘটনা। তাহলে দেখেন এই দুইটা তাহলে কনসেপ্ট ক্লিয়ার গেল। এবার দেখেন সম্ভাব্য দায় এবং সম্ভাব্য সম্পদ রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না, কারণ এটি দায় বা সম্পদ বলে এখনো নিশ্চিত হওয়া যায়নি, তাই এটি কোনো লেনদেনও নয়, রেওয়া মিলেও আসবে না। তাহলে সম্ভাব্য কোনো জিনিস কি রেওয়া মিলে আসবে ভাইয়া? সম্ভাব্য কোনো জিনিস কি রেওয়া মিলে আসবে বলেন? সম্ভাব্য কোনো জিনিস কি রেওয়া মিলে আসবে বলেন? সবাই কি বুঝতে পেরেছেন? সম্ভাব্য কোনো জিনিস কি রেওয়া মিলে আসবে বলেন? তাহলে সম্ভাব্য কোনো জিনিসও রেওয়া মিলে আসবে না। তাহলে কোন কোন দফা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, সেটা হচ্ছে এই তিনটি লাইন যদি আপনি পড়েন তাহলে আপনার হয়ে যাবে। ওকে, কোন তিনটি জিনিস রেওয়া মিলে আসে না, এই লাইন পড়লে আপনাদের হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে আসেন। ও আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যে একটা সি ইউনিটের ব্যাচ আছে, এটার কিন্তু ভর্তি চলছে। অনেকে হয়তো আপনাদের মধ্যে ভর্তি হয়ে গেছেন, আমি যেটা দেখলাম। তো এই সি ইউনিটের যে ব্যাচ আছে, এই ব্যাচে দেখেন আমরা 337টা ক্লাস রেখেছি সব মিলে, যেটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি। আমরা অনলাইন পরীক্ষা 250-এর বেশি হবে, 4টা প্রিন্টেড বই দিচ্ছি আপনাদেরকে। হ্যাঁ, অর্থাৎ 4টা বই পাবেন, অ্যাডমিশনের 4টা বই, অ্যাডমিশনের 4টা বই পাবেন, বাসায় বসে বসে পড়বেন এই কোর্সের সাথে। ঠিক আছে, 150টা পিডিএফ লেকচার শিট দেব। কোর্সের মেয়াদ হবে প্রায় 8 মাস। 8 মাস কেন বলছি আমরা? ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে গুচ্ছ পর্যন্ত যতগুলো ইউনিভার্সিটির পরীক্ষা না শেষ হয় ততদিনই সাপোর্ট পাবেন। ওকে, যেটা বাংলাদেশের কেউ দেয় না। অফলাইনে পরীক্ষা রেখেছি 200+। অফলাইন পরীক্ষা কেমন? বাসায় বসে পরীক্ষা দেওয়ার জন্য আমরা একটা এক্সাম বুক দিব, যেটাতে আপনারা ওএমআরে বাসায় বসে পরীক্ষা দিতে পারবেন। ঠিক আছে, এরপরে দেখেন দুইটি আমরা ইবুক দিচ্ছি। ইবুক মানে কি? ইবুক মানে হচ্ছে পিডিএফ বই দিচ্ছি দুইটা। পিডিএফ বইটা কেমন? ভোকাবুলারি পড়তে হয়, ভোকাবুলারির উপরে, এবং ঢাকা ইউনিভার্সিটির রিটেন আছে, এই রিটেনের কমপ্লিট ইবুক দিব। ওকে, ক্লাস রেকর্ড, অর্থাৎ রেকর্ড ক্লাসের সুবিধাও থাকবে, যদি কেউ ক্লাস মিস করে তাহলে সেখান থেকে পরীক্ষা দিতে পারবে, মানে করতে পারবে। ঠিক আছে, এখন এই হচ্ছে আমাদের কোর্সের ব্যাপারটা, খুব বেশি কথা বলবো না। 15 জুন পর্যন্ত আমরা একটা অফার দিয়েছি। ওকে, 15 জুনের কোর্স ফি কিন্তু 4500 টাকা। 15 জুনের মধ্যে ভর্তি হইলে 1000 টাকা ছাড়। ঠিক আছে, ভর্তি হইতে যে এই উপায়ে আমাদের যে পেজগুলো আছে, এনসিসিসি, ইজি ইংলিশ, অ্যাকাউন্টিং ক্লাব আমার পেজ এবং অ্যাকাউন্টিং সম্রাট, এই পেজগুলোতে আপনারা যোগাযোগ করে দ্রুত ভর্তি হয়ে যাবেন। কারণ আগে যদি ভর্তি হন তাহলে 6 তারিখ থেকে 6 জুন থেকে আপনাদের এই পেজে ফাইনাল প্রিপারেশনের ক্লাস হবে। ওকে, ফাইনাল প্রিপারেশনের ক্লাস হবে। ঠিক আছে, নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে বাংলাদেশের সেরা শিক্ষক প্যানেল, সেটা আপনিও বুঝতে পারছেন, নিয়ে সাজানো আপনাদের কমার্সের কোর্স। এটা আপনারাও ভালো জানেন। ওকে ওকে, তাহলে এটা নিয়ে আমরা আর কথা না বলি, এখন দেখেন একটা নতুন জিনিস শিখবো আমরা। ঠিক আছে, এখন আমরা একটা নতুন জিনিস শিখবো। দেখেন নতুন জিনিসটা কি? সমন্বিত ক্রয় থাকলে যা করতে হয়। ঠিক আছে, এই জায়গাটা ভালো করে শিখেন, এখান থেকে প্রশ্ন আসবে, এখান থেকে প্রশ্ন আসবে। ওকে, এখান থেকে প্রশ্ন আসবে। সমন্বিত ক্রয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুদ পণ্য প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। ওকে, 2 নম্বর দফাটা আবার বুঝিয়ে দেন। 2 নম্বর দফা কিছু বোঝার নাই, প্রারম্ভিক মজুদ আর হচ্ছে প্রারম্ভিক মণিহারি আসবে, সমাপনী মজুদ, সমাপনী মণিহারি আসবে না। ওকে, আর বোঝার কিছু নাই। ঠিক আছে, 2 নম্বর আর বোঝার কিছু নাই। এবার দেখেন তাহলে সমন্বিত ক্রয়ের সূত্র কি? প্রারম্ভিক মজুদ প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। ওকে, এটা করলে আমরা কি পাবো? সমন্বিত ক্রয় পাবো, তাই না ভাইয়া? আমরা সবাই জানি এটা করলে সমন্বিত ক্রয় পাবো। দেখেন প্রারম্ভিক মজুদ ভালো করে বোঝার ট্রাই করেন, এই জায়গাতে ভাইয়া বোঝার জিনিস আছে। ঠিক আছে, প্লাস নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। ওকে, এই জায়গাতে ভাইয়া বোঝার আছে, এখান থেকে প্রশ্ন আসবে পরীক্ষায়। ওকে, দেখেন এটা করলে আমরা কি পাবো? সমন্বিত ক্রয় পাবো। ঠিক আছে, এখান থেকে করলে আমরা কি পাবো? সমন্বিত ক্রয় পাবো। এখন দেখেন ভাইয়া ভালো করে বুঝেন, ভালো করে বুঝেন ভাইয়া। 2 নম্বর দফা 3 নম্বর দফা কিছু বোঝা লাগবে না, আমি এটা পিডিএফ দিয়ে দিব, বাসায় পড়ে নেবেন, হয়ে যাবে। এত বোঝার কিছু নাই। ঠিক আছে, যেটা বোঝার আছে সেটা বুঝেন। ঠিক আছে, এটা বোঝার কিছু নাই। দেখেন
প্রারম্ভিক মজুদ নিট ক্রয় প্লাস সমাপনী মজুদ সমান কি সমন্বিত ক্রয়ের একটা টাকা পাবো। এখন প্রশ্নে যদি আপনাকে সমন্বিত ক্রয় দেয়া থাকে, প্রশ্নে যদি সমন্বিত ক্রয়ের টাকা দেয়া আছে ধরেন 20,000, ওকে, তাহলে এই সমন্বিত ক্রয়কে কি করতে হবে রেওয়া মিলে লিখতে হবে, তাই না ভাইয়া? তাহলে এই সমন্বিত ক্রয় যদি আপনি রেওয়া মিলে লিখেন তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য এবং নিট ক্রয় রেওয়া মিলে আসবে না। কেন আসবে না ভাইয়া? দেখেন, প্রারম্ভিক মজুদ এবং নিট ক্রয় যোগ করেছেন আপনি, এই দুইটার টাকা যোগ করেছেন, করে সমাপনী মজুদকে মাইনাস করেছেন, করে আপনি কি পেয়েছেন সমন্বিত ক্রয়ের টাকা পেয়েছেন। তার মানে কি ভাইয়া, এই দুইটাকে যেহেতু আপনি যোগ করেছেন, এই দুইটার টাকা কি সমন্বিত ক্রয়ের মধ্যে কি অন্তর্ভুক্ত করা আছে না ভাইয়া? বলেন তো, আছে না? এই দুইটা টাকাকে আপনি কি করেছেন যোগ করেছেন, যোগ করার পরে আপনি সমাপনী মজুদকে মাইনাস করেছেন। তার মানে কি সমাপনী মজুদের টাকাটা সমন্বিত ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত নাই, কিন্তু এই দুইটাকে যেহেতু আপনি যোগ করেছেন তার মানে এই দুইটার টাকা সমন্বিত ক্রয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। তাহলে আপনি যদি রেওয়া মিলে একবার সমন্বিত ক্রয় লিখেন তাহলে নতুন করে কি আপনার এই প্রারম্ভিক মজুদ আর নিট ক্রয় লেখার দরকার আছে ভাইয়া? বলেন তো, আছে? বলেন, আছে না নাই ভাইয়া? বলেন তো, আছে? বলেন। প্রারম্ভিক মজুদ নিট ক্রয় দুইটা যোগ করেছেন, সমাপনী মজুদকে মাইনাস করেছেন, করে সমন্বিত ক্রয় পেয়েছেন। তার মানে কি এই দুইটা টাকা যেহেতু আপনি যোগ করেছেন তার মানে কি এই দুইটার টাকা সমন্বিত ক্রয়ের মধ্যে আছে, আর এটাকে কি করেছেন মাইনাস করেছেন। দ্যাট মিনস সমাপনী মজুদের টাকাটা কি নাই, সমন্বিত ক্রয়ের মধ্যে নাই। ওকে ওকে, তাহলে সমন্বিত ক্রয় যখন আপনি লিখবেন তখন রেওয়া মিলে প্রারম্ভিক মজুদ এবং নিট ক্রয় আসবে না। এই দুইটা কি হবে না? আসবে না। কেন আসবে না ভাইয়া? কারণ এই দুইটার টাকা সমন্বিত ক্রয়ের মধ্যে আছে। কিন্তু সমাপনী মজুদ কি হবে তখন? সমাপনী মজুদ রেওয়া মিলে আসবে। কেন আসবে ভাইয়া? সমাপনী মজুদ রেওয়া মিলে এই কারণেই আসবে কারণ সমন্বিত ক্রয়ের মধ্যে সমাপনী মজুদের টাকাটা ছিল না, সেই কারণে আমাকে কি করতে হবে? লিখতে হবে। কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? কনসেপ্ট ক্লিয়ার? বলেন তো ভাইয়া, এই কনসেপ্টটা কি সবার ক্লিয়ার হয়েছে? তাহলে এই কারণেই দেখেন এখানে সুন্দর করে নোট করে দেওয়া হয়েছে, সমন্বিত ক্রয়ের মধ্যে প্রারম্ভিক মজুদ পণ্য এবং নিট ক্রয় অন্তর্ভুক্ত থাকে এবং সমাপনী মজুদ অন্তর্ভুক্ত থাকে না। তাই সমন্বিত ক্রয় হিসাব থাকলে রেওয়া মিলে সমাপনী মজুদ অন্তর্ভুক্ত হয়, কিন্তু প্রারম্ভিক মজুদ পণ্য এবং নিট ক্রয় অন্তর্ভুক্ত হয় না। কনসেপ্ট কি ক্লিয়ার ভাইয়া সবাই? বলেন তো, সবাই কি কনসেপ্ট ক্লিয়ার ভাইয়া? তাহলে এই সমন্বিত ক্রয় দিয়ে আপনি পরীক্ষায় একটা প্রশ্ন 100% পাবেন, 100% পাবেন। অল বোর্ডে আপনি প্রশ্ন পাবেন। কি প্রশ্ন পাবেন আমি একটু পরে দেখাচ্ছি, কি প্রশ্ন পাবেন আমি একটু পরে দেখাচ্ছি। ওকে ভাইয়া? ওকে, দেখেন, ওহো শিট 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 শিট, দেখেন এটা দিয়ে কাজ হবে না, এটা দিয়ে কাজ হবে। দেখেন খুব সুন্দর করে একটা জিনিস বোঝার ট্রাই করেন। এখানে একটা প্রশ্ন দিয়েছে, তাই না? এই প্রশ্নটা হচ্ছে একটা বোর্ডের প্রশ্ন, আমরা এখন প্রশ্ন সলভ করব। ওকে, এটা হচ্ছে বোর্ড কোশ্চেন। যেসব দফা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো। তাহলে কোন দফা রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না? আমরা কি শিখেছি বলেন তো? আমরা শিখেছি প্রারম্ভিক সম্পদ এবং দায় রেওয়া মিলে আসে না। তাহলে প্রারম্ভিক সম্পদ কি দেখি তো ভাইয়া? প্রারম্ভিক সম্পদ এবং দায় রেওয়া মিলে আসে না, তাই না? আবার দুইটা জিনিস আছে ঘাটতারা, একটা হচ্ছে প্রারম্ভিক মজুদ আর প্রারম্ভিক মণিহারি, এরা হচ্ছে আসবে, কিন্তু এদের সমাপনীগুলো আসবে না, তাই না? এদের সমাপনীগুলো আসবে না, এরা ঘাটতারা বন্ধু আমার, এরা আসবে না। তাহলে দেখেন এই যে মজুদ পণ্য 1 তারিখ, তার মানে এই যে প্রারম্ভিক মজুদ 1 তারিখ কি রেওয়া মিলে আসবে, এটা আসছে, তাহলে কোনো সমস্যা নাই। মজুদ পণ্য সমাপনী, এটা রেওয়া মিলে আসবে না। মূলধন ক্রয়, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, ব্যাংক জমার উদ্বৃত্ত, ব্যাংক জমা কি হিসাব ভাইয়া? ব্যাংক জমা হচ্ছে সম্পদ হিসাব। তাহলে 1 তারিখের ব্যাংক জমা কি রেওয়া মিলে আসবে? উত্তর হচ্ছে এটা আসবে না।
শিক্ষানবিশ সেলামি ভাতা অনাদায়ী পাওনা সঞ্চিতি মজুরি বকেয়া নগদ তহবিল। তাহলে ভাইয়া বুঝতে পেরেছেন কোন জিনিসগুলো আসবে না? এটা আসছে না আর এটা আসছে না। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? সবাইকে ক্লিয়ার বলেন? সবাইকে ক্লিয়ার? এটা সম্ভবত রাজশাহী বোর্ডের প্রশ্ন, রাজশাহী বোর্ড 23 ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, রাজবোর্ড 23, এটা রাজশাহী বোর্ড 23-এর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাইয়া সবাই বুঝছেন এটা? তাহলে এই দুইটা জিনিস আমার রেওয়া মিলে কি হইল না? আসলো না। এখন দেখেন কি বলেছে, একটি রেওয়া মিল তৈরি করো। ভাইয়া রেওয়া মিল তৈরি করার নিয়ম খুব ইজি। দেখেন, সম্পদ, ব্যয়, উত্তোলন, হিসাব চিন্তা হবে আপনাকে। এই তিনটা হিসাব থাকলে কি হবে? ডেবিট হবে। আর কি হবে? আয় দায় মালিকানা সত্ত্ব। এই তিনটা হিসাব থাকলে কি হবে ভাইয়া? ক্রেডিট হবে। রেওয়া মিল শেষ। তাহলে দেখি, মজুদ পণ্য 1 তারিখ। ভাইয়া দেখেন একটা জিনিস আপনাকে শেখাই, প্রারম্ভিক মজুদ। প্রারম্ভিক মজুদ হচ্ছে একটি ব্যয় হিসাব। ওকে, মনে রাখতে হবে প্রারম্ভিক মজুদ হচ্ছে একটি কি হিসাব? ব্যয় হিসাব। খুব ভালো করে শোনেন, প্রারম্ভিক মজুদ হচ্ছে একটি কি হিসাব? ব্যয় হিসাব। ওকে, আর সমাপনী মজুদ হচ্ছে একটি কি হিসাব? সম্পদ হিসাব। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে ভাইয়া? প্রারম্ভিক মজুদ কেন ব্যয় হিসাব? ভাইয়া আপনি যখন বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করেন, ওই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়ে প্রারম্ভিক মজুদকে যোগ করেন না ক্রয়ের সাথে? তার মানে কি এটি একটি ব্যয়ের অংশ, সেই কারণে প্রারম্ভিক মজুদ হচ্ছে একটি ব্যয় হিসাব। মনে থাকবে? তাহলে প্রারম্ভিক মজুদ কি হিসাব ভাইয়া? প্রারম্ভিক মজুদ একটি ব্যয় হিসাব। ক্লিয়ার সবাই? বলেন সবার কি মনে থাকবে? শিক্ষানবিশ সেলামি ভাতা মনে করে দেবেন, মনে থাকবে, যেহেতু ক্লাস নিচ্ছি মনে থাকবে, টেনশন নিতে হবে না। ওকে, তাহলে ভাইয়া মনে থাকবে প্রারম্ভিক মজুদ হচ্ছে একটি ব্যয় হিসাব। ওকে, আর কি ভাইয়া? আর হচ্ছে হ্যাঁ, সমন্বিত ক্রয় মোড়াই সব বোঝাচ্ছি, টেনশন নিয়েন না। আর হচ্ছে এখানে কি, সমাপনী মজুদ হচ্ছে সম্পদ, প্রারম্ভিক মজুদ হচ্ছে ব্যয় হিসাব। ওকে, আচ্ছা, এক ধাপ বেশি প্রশ্ন করছেন, এক ধাপ বেশি প্রশ্ন করেন না। আমি তো বলছি, বারবার বলছি, আমি যেটা পড়াচ্ছি সেটাতে ফোকাস করেন। ভাই সমন্বিত ক্রয় থাকলে কি হবে না হবে সব বলে দেব, বাংলা কথা কেন বুঝেন না? মেজাজ খারাপ করেন, এটা খুব খারাপ বিষয়, বুঝছেন? ধৈর্য নাই, এত ধৈর্য না থাকলে ক্লাস করে তো লাভ নাই। আমি তো ক্লাস নিচ্ছি, আপনাকে একটা জিনিস বোঝাচ্ছি, এরপরে প্রশ্ন করছেন সমন্বিত ক্রয় থাকলে কি হবে। ভাই বোঝাবো তো, আমি তো জানি আপনাদের সমস্যা কোথায়, নতুন তো পড়াচ্ছি না আজকে, তো ধৈর্য ধরতে হবে। এত কথা বলেন কেন বলেন তো? হ্যাঁ স্যার নেটে অনেক প্রবলেম, তাহলে নেটটা আমি ঠিক করে দিই, সেটা ভালো হয় না? বলেন ভাই, আমি জানি যে শিক্ষানবিশ সেলামি ভাতাতে প্রবলেম, আমি জানি সমন্বিত ক্রয়ে প্রবলেম, আমি জানি মুনাফা জাতীয় আয় ভাই আপনারা পারেন না, আমি তো সব শেখাবো, একটা স্টেপ বাই স্টেপ আসি, বোঝার ট্রাই করেন। তাহলে এটা মজুদ পণ্য, এই যে দেখেন মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ ব্যয় হিসাব, সেজন্য কই বসবে? ডেবিটে বসবে। মজুদ পণ্য সমাপনী আসবে না, মূলধন মালিকানা সত্ত্ব ক্রেডিটে বসবে। ক্রয় ব্যয় হিসাব, সে কারণে ডেবিটে বসবে। ক্রয় ফেরত বিপরীত ব্যয় হিসাব, সেজন্য কই বসবে? ক্রেডিটে বসবে। বিক্রয় ফেরত বিপরীত আয় হিসাব, সেজন্য ডেবিটে বসবে। বিক্রয় আয় হিসাব, সেজন্য ক্রেডিটে বসবে। ব্যাংক জমা 1 তারিখ, সম্পদ, সম্পদ 1 তারিখ মানে আসবে না। ব্যাংক জমা 31 তারিখ, আমরা জানি সম্পদের সমাপনীটা আসে, তাহলে যেহেতু সম্পদ সেজন্য কই বসবে? ডেবিটে বসবে। শিক্ষানবিশ সেলামি এবং ভাতা, শিক্ষানবিশ সেলামি ভাইয়া ওই যে ঈদ আসছে না সামনে, ঈদের সেলামি পাইতে তো ভালো লাগে নাকি? পেতে ভালো লাগে না দিতে ভালো লাগে বলেন তো? ঈদের সেলামি পাইতে, ঈদের সেলামি পাইতে ভালো লাগে, মানে দিতে ভালো লাগে না পেতে ভালো লাগে বলেন? ঈদ সেলামি পাইতে, পাইতে ভালো লাগে না দিতে ভালো লাগে বলেন? বলেন তো দেখি। পেতে ভালো লাগে, ভেরি গুড। তাহলে ঈদ সেলামি পেতে ভালো লাগে। এখন বলেন, ঈদ সেলামি যদি আপনি পান তাহলে আপনার আয় হয় না ব্যয় হয় বলেন? ঈদ সেলামি পাইলে আপনার আয় হয় না ব্যয় হয় বলেন? পাইতে, পেতে ভালো লাগে। এখন ঈদ সেলামি পাইলে আয় হয় না ব্যয় হয় ভাইয়া বলেন তো দেখি, কে বলতে পারে? সব পেতে, পেতে ভালো লাগে তাই না? ভেরি গুড। তাহলে আপনি যদি পান, সেলামি যদি পান, পেতে যেহেতু ভালো লাগে, তাহলে পাইলে আয় হয় না ব্যয় হয়? পাইলে আয় হয়, সেজন্য শিক্ষানবিশ সেলামি হচ্ছে আয় হিসাব। কি হিসাব?
আয় হিসাব। ওকে, শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ ভাতা কি হিসাব? ব্যয় হিসাব। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া এই যে ঈদ সেলামি মেলামি দিয়ে তো এটা বুঝাইলাম আপনার মনে রাখার জন্য, কারণ এটা আপনি বারবার ভুল করবেন, আপনার মনে রাখার জন্য আমি বুঝাইলাম। এখন কথা হচ্ছে কেন আয় হিসাব হয়? আপনি কাউকে শেখাচ্ছেন, ধরেন আপনাকে আমি পড়াচ্ছি, তার বিনিময়ে আপনি আমাকে মাসে 1000 টাকা করে আমাকে দিচ্ছেন, তারপরে এই যে আমি 1000 টাকা করে নিচ্ছি আপনার থেকে কোনো কিছু শেখানোর বিনিময়ে, সেই জন্য এটা আমার কাছে আয়, এটাকে আমরা বলবো শিক্ষানবিশ সেলামি। অর্থাৎ কাউকে শিখিয়ে যদি আপনি টাকা উপার্জন করেন সেটা শিক্ষানবিশ সেলামি। ওকে, আর শিক্ষানবিশ ভাতা কি? শিক্ষানবিশ ভাতা হচ্ছে আপনি কারো কাছে শিখতে যেয়ে যদি আপনি তাকে টাকা প্রদান করেন তাহলে তাকে আমরা বলবো শিক্ষানবিশ ভাতা, অর্থাৎ একটা আরেকটার উল্টা। ক্লিয়ার ভাইয়া? সবাই সবাই ক্লিয়ার? বলেন, সবাই কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছেন শিক্ষানবিশ ভাতা এবং সেলামি? আজকের পর থেকে কি কারো কোনো প্রবলেম হবে? বলেন, আজকের পর থেকে কারো প্রবলেম হবে? বলেন। বিমার সাথে তো শিক্ষানবিশ সেলামির কোনো সম্পর্ক নাই ভাইয়া, বিমা সেলামি তো ব্যয় হিসাব, ওটার সাথে তো প্যাচ লাগার কিছু নাই। এতটুকু প্যাচ যদি মাথায় না খোলে তাহলে বিপদ আছে সামনে। হ্যাঁ, ওকে, নেক্সটে যাই আমরা। গেল, তাহলে শিক্ষানবিশ সেলামি কি হিসাব? আয় হিসাব, ক্রেডিট। শিক্ষানবিশ ভাতা ডেবিট, ব্যয় হিসাব। সে কারণে অনাদায়ী পাওনা সঞ্চিতি আমরা শিখলাম কি? অনাদায়ী পাওনা সঞ্চিতি কি হিসাব বলেন তো ভাইয়া? অনাদায়ী পাওনা সঞ্চিতি হচ্ছে দেনাদারকে কমাই, দেনাদার থেকে কি হয়? মাইনাস হয়, এটি দেনাদার থেকে মাইনাস হয়, সেজন্য এটি কি হিসাব? এটি হচ্ছে বিপরীত সম্পদ হিসাব। তাহলে বিপরীত সম্পদ মানে কি? ক্রেডিট হবে, সেই জন্য অনাদায়ী পাওনা সঞ্চিতি কই বসবে? ক্রেডিটে বসবে। মজুরি, মজুরি ব্যয় হিসাব, ডেবিটে বসে। বকেয়া বেতন দায় হিসাব, ক্রেডিটে বসে। নগদ তহবিল সম্পদ, ডেবিটে বসে। গেল গেল, ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? আচ্ছা, ক্লাস থেকে মনে হয় কিছু জনকে কিক মারার সময় এসেছে, তাই না? আমি হচ্ছে লাস্ট ওয়ার্নিং দিলাম, এই গ্রুপ আর চোখেও দেখবেন না আপনি, ঠিক আছে? লাস্ট ওয়ার্নিং দিলাম, ঠিক আছে? যারা বেশি একটু পাকনামি করছেন, ক্লাসের বাইরে যারা কথা বলছেন, এগুলো আমি পছন্দ করি না, আমি লাস্ট ওয়ার্নিং দিলাম, ঠিক আছে? ক্লাস চোখেও দেখবেন না আর, ঠিক আছে? এখন দেখেন আসল জায়গায় আসি। মুনাফা জাতীয় আয় আর ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। এই জায়গায় কি সমস্যা আপনাদের? মুনাফা জাতীয় আয় ব্যয়ের সমস্যা, মুনাফা জাতীয় আয় ব্যয়ের সমস্যা আমাদের, তাই না ভাইয়া? মুনাফা জাতীয় আয় ব্যয় আমাদের সমস্যা। ওকে ভাইয়া, মুনাফা জাতীয় আয় ব্যয় আমাদের সমস্যা। এখন দেখেন, আপনি কি আয় হিসাব চিনেন? আপনি কি আয় হিসাব চিনেন? বলেন, আয় হিসাবগুলো কি আপনি চিনেন? সেটা আমাকে বলেন। এতটুকু আমাকে বলেন যে আপনি আয় হিসাবগুলো চিনেন কিনা, ইয়েস অর নো। আপনি আয় হিসাব চিনেন কি চিনেন না? আমি একটু আগে আপনাদেরকে ক্লাসের শুরুতে খালি হিসাব পড়াইলাম, কারণ হিসাব যদি আপনি চিনেন দুনিয়ার কোনো কিছুতে আপনার সমস্যা হবে না। তো সেই কারণে আমি বলছি আয় হিসাবগুলোকে কি আপনি চিনেন কিনা। যদি আয় হিসাবগুলোকে আপনি চিনেন তাহলে আপনার সমস্যা সমাধান। ওকে, দেখেন, দুনিয়ার সকল আয় হিসাবই মুনাফা জাতীয় আয়। লিখে ফেলেন। ক্লিয়ার? কিচ্ছু ভাবতে হবে না, আপনি আয় হিসাব চিনেন, দ্যাট মিনস আয় হিসাবগুলোকে লিখে দেন, মুনাফা জাতীয় আয় শেষ। ওকে ভাইয়া, কিচ্ছু আপনাকে চিন্তা করতে হবে না। আপনি আয় হিসাব চিনেন না, তাহলে সকল আয় হিসাবকে আপনি লিখে ফেলেন, তাহলে আপনার আয় শেষ। ক্লিয়ার? ক্লিয়ার? এই সহজ কথাটা কি আপনাদেরকে আজ পর্যন্ত কেউ বলেছে যে দুনিয়ার সকল আয় হিসাবগুলোই হচ্ছে মুনাফা জাতীয় আয়? এটা কি কেউ বলেছে আজ পর্যন্ত? বলেন তো সত্য করে, এই কথাটা কি আজ পর্যন্ত আপনাদেরকে কেউ বলেছিল? আপনি আয় হিসাব চিনেন, আপনি অ্যাকাউন্টিংয়ে আয় হিসাব চিনেন, দ্যাট মিনস সকল আয় হিসাবই মুনাফা জাতীয় আয়। ওকে, সকল আয় হিসাবই হচ্ছে মুনাফা জাতীয় আয়। ক্লিয়ার ভাইয়া? সকল আয় হিসাবই মুনাফা জাতীয় আয়। ভাই প্রমাণ দেন, দেখি আয় হিসাব বের করি।
মজুদ পণ্য 1 তারিখ, এটি তো ব্যয় হচ্ছে না, এটি হচ্ছে সম্পদ, এই কারণে হিসাব চিনতে হয়। এটা মালিকানা সত্ত্ব, এটি ব্যয়, এটি বিপরীত ব্যয়। বিক্রয় ফেরত, এই যে বিক্রয়, বিক্রয় কি হিসাব ভাইয়া? বিক্রয় হচ্ছে একটি কি হিসাব? বিক্রয় হচ্ছে আয় হিসাব। কত ভাইয়া বিক্রয়? 3,90,000 টাকা। ওকে, এখন এই বিক্রয় থেকে আপনি কি করবেন? বিক্রয় ফেরত বারটাকে বাদ দিবেন। বাদ দিবেন না ভাইয়া? বিক্রয় থেকে কি করব? বিক্রয় ফেরতকে বাদ দিব না? 4,000 টাকা। ভাইয়া কেন বাদ দিব? আরে ভাই, বিক্রয় ফেরত কি আয়কে কমাচ্ছে না? তো আয়কে যদি কমাই তাহলে সেটাকে আমি কেন আয় হিসাবে লিখে রাখবো? তাহলে বিক্রয় থেকে বিক্রয় ফেরত, বিক্রয় বারটা বাদ দিবেন, তাহলে থাকবে কত? 3,86,000 টাকা। আর আয় হিসাব আছে কি দেখি তো আমরা। ব্যাংক জমা কি আয়? না। ব্যাংক জমার উদ্বৃত্ত আয় না। শিক্ষানবিশ সেলামি কি আয় হিসাব না ভাইয়া? একটু আগে শিখলাম সেলামি পাইতে ভালো লাগে, তাহলে আয় হিসাব লিখেন শিক্ষানবিশ সেলামি। ওকে, ভাতা তো আয় না, অনাদায় পাওনা সঞ্চিতি আয় না, মজুরি আয় না, বকেয়া বেতন, দায়, নগদ তহবিল শেষ। এই যে শেষ, যোগ করেন তাহলে শেষ। তাহলে কত হবে? 8 6 14 48, 4,48,000 মেবি, তাই না? এই যে শেষ। বুঝছেন সবাই? 86 না তো 48। সবাই কি বুঝছেন ভাইয়া? সবাই কি বুঝছেন? 4,28,000। ও আচ্ছা, সরি সরি, ও আচ্ছা আচ্ছা সরি, এটা তো হ্যাঁ রাইট, 4,28,000। হ্যাঁ, সবাই বুঝছেন? হয়ে গেল। তাহলে কি মুখস্থ করার দরকার আছে আমার? মুখস্থ করার কি দরকার আছে যে কোনটি আমার আয় কোনটি ব্যয়? এই দুইটা জিনিস যদি জানি তাহলে মুনাফা জাতীয় আয় ব্যয় শেষ। লিস্ট মুখস্থ করার আমার দরকার আছে? বইতে যে লিস্ট দেওয়া আছে ভাইয়া পড়ি কিন্তু মনে থাকে না, কোনো দরকার নাই। আয় হিসাব চিনেন তার মানে শেষ। আপনি আয় হিসাব চিনেন তার মানে শেষ। তাহলে ভাইয়া দেখেন লিখে দিই, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। ওকে, দেখেন বিক্রয় কি হিসাব ভাইয়া? বিক্রয় আয় হিসাব। ওকে, ফেরত বারটা যদি থাকে তাহলে বিক্রয় থেকে বাদ দিই না, এগুলো আয়কে কমাই, তাহলে এগুলো থেকে আমি বাদ দিব। বিক্রয় ফেরত বিক্রয় বারটা যদি থাকে বাদ দিব। এরপরে যত প্রকার আয় আছে, যত প্রকার আয় হিসাব আছে সে আয় হিসাবগুলোকে যোগ করব। সর্বশেষ একটা কথা আছে, পাওনাদার বারটা সঞ্চিতি যদি থাকে তাহলে বাদ দিব। ওকে, পাওনাদার বারটা সঞ্চিতি থাকলে আমি কি করব? সরি সরি ওয়েট। তাহলে দেখেন এখানে আমাদের কি হইল, দেখেন বিক্রয় ফেরত বারটা এবং যত প্রকার আয় আছে সবগুলোকে আমি কি করব? যোগ করব। ক্লিয়ার ভাইয়া? যোগ করলে আমরা কি পাবো? মুনাফা জাতীয় আয় পাবো। ঠিক আছে, এতটুকু সবাই ক্লিয়ার কিনা বলেন? এতটুকু সবাই ক্লিয়ার কিনা বলেন? এতটুকু সবাই ক্লিয়ার কিনা বলেন? আমাদের বিক্রয় কি হিসাব? আয় হিসাব। এই বিক্রয়ের সাথে যদি কোনো ফেরত থাকে, কোনো বাট্টা থাকে, সবগুলোকে আমি কি করব ভাইয়া? বিক্রয়ের সাথে বিক্রয় ফেরত বাট্টা আমি কি করব? সবগুলোকে বাদ দিব। কারণ কি এগুলো বিক্রয় থেকে আমরা জানি যে বিক্রয় ফেরত বাট্টাকে মাইনাস করতে হয়। এরপরে যত প্রকার আয় আছে, যেমন কমিশন প্রাপ্তি হইতে পারে, কি হিসাব? আয় হিসাব। ভাড়া প্রাপ্তি হইতে পারে, কি হিসাব? আয় হিসাব। শিক্ষানবিশ সেলামি হইতে পারে, কি হিসাব ভাইয়া? আয় হিসাব, তাই না? উপভাড়া হইতে পারে, উপভাড়া কি হিসাব? আয় হিসাব। বাংলা কথায় দুনিয়াতে যত আয় আছে সব আয়কে যোগ করে দিলে কি হবে? মুনাফা জাতীয় আয় হবে। ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? তাহলে মুনাফা জাতীয় আয় কি আমার মুখস্থ করার দরকার আছে? আমি যদি আয় হিসাবগুলোকে চিনি তাহলে মুনাফা জাতীয় আয় কি আমি আটকাবো ভাইয়া? আমি কি আটকাবো? বলেন, আমি আটকাবো কিনা বলেন? হ্যাঁ, লভ্যাংশ প্রাপ্তি, এক কথায় যত আয় আছে, হাজার হাজার আয় থাকতে পারে আমার, খালি আয় হিসাব দেখলে আমি বসাই দিব, শেষ। ক্লিয়ার? এবার দেখেন সবচেয়ে কঠিন ভাইয়া মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় শিখবো আমরা এবার আমরা শিখবো মুনাফা জাতীয় ব্যয়। ওকে, তাহলে মুনাফা জাতীয় ব্যয় মানে কি? দুনিয়ার সকল ব্যয়, দুনিয়ার সকল ব্যয় হচ্ছে
মুনাফা জাতীয় ব্যয়। ক্লিয়ার ভাই? এখন আমাকে বলেন তো, ব্যয় হিসাব আপনি চিনেন? যত প্রকার একটা ব্যবসা প্রতিষ্ঠানে ব্যয় হয় আপনি কি চিনেন? যদি চিনেন তাহলে আপনি মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করা শিখে গেছেন। দুনিয়ার সকল ব্যয়ই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ক্লিয়ার ভাইয়া? সবাই ক্লিয়ার? সবাই ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা ও আয়। ঠিক আছে, সম্পত্তি বিক্রয়জনিত মুনাফা ও আয়। ওকে, বলেন। আয় থেকে কি বাদ দিতে হবে ভাই? আরে ভাই, বিক্রয় থেকে বিক্রয় বাট্টা ফেরত বাদ দেন না, তো এটা ক্লিয়ার হওয়ার কি আছে ভাই? বিক্রয় থেকে বিক্রয় ফেরত বাট্টা বাদ দিতে হয়, তো এটা ক্লিয়ার হওয়ার তো কিছু নাই, বাদ দিতে হবে তাই বাদ দিবেন। এখন ধরেন আপনার একটা ব্যবসা আছে, ঠিক আছে, এই ব্যবসাতে আপনি 1 লাখ টাকা বিক্রি করলেন, তো 1 লাখ টাকা বিক্রয়ের মধ্যে 20,000 টাকা বাট্টা দিয়েছেন আর 10,000 টাকার পণ্য ফেরত এসেছে। এখন আপনাকে যদি দিন শেষে বলে তুমি কত টাকার পণ্য বিক্রি করেছো, আপনি কি 1 লাখ টাকার পণ্য বিক্রি করেছেন বলবেন, না আপনি বলবেন হচ্ছে 70,000 টাকার পণ্য বিক্রি করেছেন? আপনি বলবেন 70,000 টাকার পণ্য বিক্রি করছেন। আপনার আয় হয়েছে কত টাকা? আপনি বলবেন 70,000 টাকা আয় হয়েছে। তাহলে আপনি কি ফেরত বাট্টা বাদ দিবেন না? এটা বোঝার কি আছে ভাই? এটা তো নর্মাল সেন্স যে বিক্রয় থেকে ফেরত বাট্টা যদি থাকে মাইনাস করতে হয়, তো এটা না বোঝার তো কিছু নাই। ঠিক আছে? উপভাড়া কেন আয়? আপনি একটা বাড়ি ভাড়া নিয়েছেন, নিয়ে এটা আবার অন্য জনের কাছে ভাড়া দিয়েছেন, তো অন্য জনের কাছে যে আপনি ভাড়া দিলেন তার কাছ থেকে কি ভাড়াটা আপনি আয় করবেন না? ভাড়া পাবেন না, এটাকে বলা হয় উপভাড়া। আপনি একটি জিনিস ভাড়া নিয়ে ওই জিনিসটা আবার অন্য জনের কাছে ভাড়া দিয়েছেন, তো অন্য জনের কাছে যদি ভাড়া দেন তাহলে ওই অন্য জনের কাছ থেকে আপনি ভাড়া পাবেন না মাস শেষে, তাহলে আপনার কাছে আয় হচ্ছে না? বলেন। ঠিক আছে? ওকে, তাহলে দেখেন মুনাফা জাতীয় ব্যয় কি শিখলাম আমরা? সকল প্রকার ব্যয়ই মুনাফা জাতীয় ব্যয়, তাই না? সকল প্রকার ব্যয় হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ওকে, তাহলে ভাই এখানে একটা, তাহলে দেখি ব্যয়গুলো কি কি। এখানে দেখেন মজুদ পণ্য 1 তারিখ। ভাইয়া বলেন তো প্রারম্ভিক মজুদ কি হিসাব? প্রারম্ভিক মজুদ কি হিসাব? আমি একটু আগে বলেছি প্রারম্ভিক মজুদ হচ্ছে ব্যয় হিসাব, তাই না ভাইয়া? তাহলে 1,05,000 সকল প্রকার ব্যয়। এটা তো সম্পদ, এটা তো হবে না, ক্রয় আছে। তাহলে ক্রয় আছে কত ভাইয়া? ক্রয় আছে হচ্ছে 2,60,000 টাকা। ক্রয় থেকে যদি বাট্টা ফেরত থাকে তাহলে কি করতে হবে? ক্রয় থাকলে বাট্টা আর ফেরত থাকলে মাইনাস করতে হয়, তাই না ভাইয়া? তাহলে ক্রয় থেকে বাদ দেন, কত হবে? 2,55,000 টাকা হবে। ওকে, এটা যাবে না, এটা যাবে না। আর ব্যয় হিসাব আছে কি দেখি তো? শিক্ষানবিশ সালামি যাবে না। এই যে ব্যয় হিসাব, শিক্ষানবিশ ভাতা হচ্ছে কি হিসাব? শিক্ষানবিশ ভাতা হচ্ছে ব্যয় হিসাব, তাই না ভাইয়া? তাহলে কত টাকা শিক্ষানবিশ ভাতা? 85,000 টাকা। ওকে, অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটার কাজ আছে একটু পরে বলছি। মজুরি, মজুরিও কি হিসাব? ব্যয় হিসাব। মজুরি কি হিসাব ভাইয়া? মজুরি হচ্ছে ব্যয় হিসাব। কত? 24,500। আর ব্যয় আছে বকেয়া বেতন দায়, আর কিচ্ছু নাই। এতদূর ক্লিয়ার ভাইয়া সবাই? বলেন, এতদূর সবাই ক্লিয়ার? বলেন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের ব্যয়। ওকে, তাহলে সব ব্যয়গুলোকে আপনি যোগ করবেন, করে আপনি যখন মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করবেন দুটি কাজ করতে হবে। এখান থেকে আমরা সমাপনী মজুদকে মাইনাস করব আর অনাদায়ী পাওনা সঞ্চিতিকে মাইনাস করব। ঠিক আছে? কেন করব একটু পরে বলছি, আগে লিখে নেন। আচ্ছা, লিখতে হবে না, ঠিক আছে? দেখেন সমাপনী মজুদ আছে না? এই যে সমাপনী মজুদ 30,000 মাইনাস করবেন। আর কি মাইনাস করবেন ভাইয়া? অনাদায়ী পাওনা সঞ্চিতি 4,500। এই দুইটাকে মাইনাস করবেন, করে যেটা হবে সেটাই মুনাফা জাতীয় ব্যয়। ওকে, সবাই বুঝছেন? তাহলে দেখেন আমাদেরকে যদি মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বলে তাহলে আমরা কিভাবে নির্ণয় করব? মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বললে আমরা নির্ণয় করব সকল প্রকার ব্যয়গুলোকে আগে লিখবেন, সকল প্রকার ব্যয়কে লিখবেন। এই সকল প্রকার ব্যয় লেখার পরে মাইনাস করবেন। কি মাইনাস করবেন? সমাপনী মজুদ। আর কি মাইনাস করবেন?
অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, মনে থাকবে ভাইয়া? এই কাজটুকু করলে হয়ে যাবে, সবার মনে থাকবে? বলেন, তাহলে আপনি মুনাফা জাতীয় ব্যয় পেয়ে যাবেন। ক্লিয়ার? কেন বিয়োগ করব ভাইয়া? বলছি কেন বিয়োগ করব, ধৈর্য ধরতে হবে। এত পাগল হয়ে যান কেন? আমি তো বলছি, আগে জিনিসটা বুঝেন, তারপরে বলছি কেন বিয়োগ করব। হ্যাঁ, ধৈর্য ধরতে হবে, ঠিক আছে? মুনাফা জাতীয় ব্যয় শেষ করলাম না স্যার, মূলধন জাতীয় ব্যয় বোঝান। ভাই এত অধৈর্য কেন হন আপনারা? বুঝি না, এত অধৈর্য কেন হন? আমি তো মুনাফা জাতীয় ব্যয় শেষ করিনি, আলোচনা বাকি আছে। আগে মূলধন জাতীয় বোঝান। মুনাফা যেহেতু বোঝাচ্ছি, তাহলে মূলধন বোঝাইতে কি সমস্যা আছে? তাহলে সকল প্রকার কি, সকল প্রকার ব্যয়গুলোকে আগে যোগ করবেন, করে যে টাকাটা হবে সেই টাকা থেকে সমাপনী মজুদ এবং অনাদায়ী পাওনা সঞ্চিতিকে মাইনাস করব, করলে যেটা হবে তার নামই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়। ওকে, তার নামই কি হবে? মুনাফা জাতীয় ব্যয় হবে। ক্লিয়ার সবাই ভাইয়া? এটা কি সবাই ক্লিয়ার? বলেন, এটা কি সবাই ক্লিয়ার? বলেন। ওকে, এটা যদি ক্লিয়ার হন তাহলে এখন হচ্ছে কথা হচ্ছে সমাপনী মজুদ কেন মাইনাস করব। ভাইয়া সমাপনী মজুদ মানে কি বলেন তো? সমাপনী মজুদ মানে ধরেন আপনি 10,000 টাকার পণ্য কিনেছেন, এই 10,000 টাকাকে আপনি ব্যয় হিসাবে লিখলেন, কিন্তু এর মধ্যে 2,000 টাকার পণ্য আপনি বিক্রি করতে পারেননি, অর্থাৎ অবিকৃত আছে। ঠিক আছে, অবিকৃত আছে। ওকে, তাহলে 10,000 টাকার পণ্যের মধ্যে যদি 2,000 টাকার পণ্য অবিকৃত থাকে, তখন তাকে আমরা বলি সমাপনী মজুদ, তাই না ভাইয়া? তখন তাকে আমরা কি বলি? সমাপনী মজুদ বলি। তাহলে দেখেন তো ভাইয়া, 10,000 টাকা যখন কিনেছেন এটি ব্যয় হয়েছিল, এই 10,000-এর মধ্যে 2,000 টাকা কি হয়ে গেল? অবিকৃত থাকলো, সেজন্য আমরা তাকে বলছি সমাপনী মজুদ। তাহলে এই 2,000 টাকাকে কি আমরা ব্যয় হিসাবে লিখছি না সম্পদ হিসাবে লিখছি বলেন তো? এই 2,000 টাকাকে কিন্তু আমরা সম্পদ হিসাবে লিখছি। এই 2,000 টাকা কিন্তু আমাদের সম্পদ হিসাবে ব্যবসাতে রেখে দিলাম। তাহলে সম্পদ হিসাবে যদি ব্যবসাতে রাখি, তাহলে এই 2,000 টাকাকে কি আমরা ব্যয়ের মধ্যে দেখাতে পারবো? ব্যয়ের মধ্যে দেখাতে পারবো না। সেই কারণে আমরা সমাপনী মজুদকে কি করি? সমাপনী মজুদকে মাইনাস করি। বুঝতে পেরেছেন? যদি নাও বুঝেন, বোঝার কোনো দরকার নাই, যেটা বললাম এটা করে দিবেন, ফুল মার্ক পাবেন। ওকে, সবাই কি বুঝছেন? আপনি ধরেন 10,000 টাকার পণ্য কিনেছেন, ক্রয় হিসাবে লিখলেন। এখন বছর শেষে 2,000 টাকার পণ্য বিক্রি করতে পারলেন না, অবিকৃত থাকলো। যেটা আপনি কিনেছেন সেটাই তো বিক্রি করবেন নাকি? তো এই 2,000 টাকার পণ্য অবিকৃত থাকলো। তাহলে যেটা অবিকৃত থাকে তার নামই কি? সমাপনী মজুদ না? তাহলে এই 2,000 টাকাকে তো আমি সম্পদ হিসাবে দেখাচ্ছি। কি হিসাবে দেখাচ্ছি? সম্পদ হিসাবে দেখাচ্ছি। তাহলে যেহেতু আপনি সম্পদ হিসাবে দেখাচ্ছেন, তাহলে ব্যয়ের মধ্যে থেকে আপনাকে বাদ দিতে হবে না? তাহলে ব্যয় হিসাবে দেখাবেন কত টাকা? 8,000 টাকা। এটি তখন হয়ে যাবে কি? মুনাফা জাতীয়। এই কারণে সমাপনী মজুদকে কি করতে হয়? বাদ দিতে হয়। ক্লিয়ার ভাইয়া? ক্লিয়ার? যদি না বুঝেন, বোঝার দরকার নাই, মনে রাখবেন যে দুইটা কথা লিখে দিলাম, সেটা লিখলে এইচএসসি পার হয়ে যাবে। ওকে, আর এটা না বুঝলেও আহামরি কোনো সমস্যা হবে না। ওকে, এরপরে আসেন, এখানে ক্লাস করছে অনেক স্টুডেন্ট, 100+, কিন্তু শেখার মানসিকতা অনেকের নাই। সমস্যা হচ্ছে এখানে। অনাদায়ী পাওনা কি? অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, কুঋণ একই কথা। ওকে ভাইয়া, অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা আর কুঋণ এগুলো একই কথা। ঠিক আছে? বা আরো নাম আছে সন্দেহজনক পাওনা বা দেনা। ঠিক আছে? সন্দেহজনক পাওনা অথবা দেনা, এগুলো একই নাম, একই জিনিস। ওকে ভাইয়া, এগুলো হচ্ছে একই জিনিস। ঠিক আছে? সবাই বুঝছেন ভাইয়া? এগুলো হচ্ছে একই জিনিস। অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, কুঋণ, সন্দেহজনক পাওনা বা সন্দেহজনক দেনা, যেটি কি হিসাব ভাইয়া? যেটি হচ্ছে ব্যয় হিসাব। কি হিসাব? ব্যয় হিসাব। বোঝা গেছে? যেটি কি হিসাব? ব্যয় হিসাব। ওকে, ক্লিয়ার ভাইয়া? তাহলে অনাদায়ী পাওনা, অনাদায়ী দেনা, কুঋণ, সন্দেহজনক পাওনা বা দেনা, এগুলো কি হিসাব? এগুলো হচ্ছে ব্যয় হিসাব। সবাই ক্লিয়ার? ওকে,
এখন কথা হচ্ছে দেখেন ভালো করে বুঝেন, অনাদায়ী পাওনা ব্যয় হিসাব। ধরেন আপনার বন্ধুর কাছে আপনি 100 টাকা পান, ঠিক আছে? ব্যবসার ক্ষেত্রে আমরা দেনাদারের কাছে 100 টাকা পাই। এখন ওই দেনাদার আমার টাকাটা দিচ্ছে না, তো যেহেতু দেনাদার আমার টাকাটা দিচ্ছে না, আমার কি লস বা ক্ষতি হয়ে গেল না? ক্ষতি হয়ে গেল। তো ওই যে কারো কাছে আমি কোনো টাকা পাই, সে যদি আমাকে সে টাকাটা না দেয়, তখন তাকে বলি অনাদায়ী পাওনা বা অনাদায়ী দেনা, যেটি আমার জন্য একটি ব্যয় হিসাব। এখন প্রতি বছর ব্যবসা করতে করতে এরকম অনেক টাকা যদি আমার মার চলে যায়, তাহলে আমার ব্যবসার একটা ক্ষতি। এই ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ব্যবসা প্রতিষ্ঠান একটি তহবিল গঠন করে। সেই তহবিলের নামই হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। ওকে, সেই তহবিলের নামই হচ্ছে অনাদায়ী পাওনা সঞ্চিতি। ধরেন এই বছরে আপনার বন্ধু আপনাকে 50 টাকা দিল না, ঠিক আছে? তো ব্যবসা প্রতিষ্ঠান আবার কি করেছে, আগে থেকে আশঙ্কা করেছে যে আমার বন্ধু আমাকে টাকা দিবে না, সে কারণে এ আবার কিছু টাকা জমাইছে। তো ধরেন সাপোজ 20 টাকা জমাইলো, ঠিক আছে? এখন যদি আপনাকে বলে যে তোমার ক্ষতি হয়েছে কয় টাকা, আপনি কি বলবেন বলেন তো? আমার বন্ধু আমার 20 টাকা কি করেছে, 50 টাকা আমার দেয়নি, তার মানে আমার অনাদায়ী পাওনা হয়ে গেছে 50 টাকা, ব্যয় হইল 50 টাকা। কিন্তু এই ব্যয়ের হাত থেকে বাঁচার জন্য আমি একটি সঞ্চিতি তৈরি করেছি। সঞ্চিতি মানে কি? একটি ফান্ডে টাকা জমাইছি, যে আমার বন্ধু যদি আমার টাকাটা মেরে দেয়, তাহলে আমার যে ক্ষতি হবে, ওই ক্ষতি থেকে যেন আমি একটু হইলেও বাঁচতে পারি, সেজন্য আমি 20 টাকা জমা করে রেখেছি। তাহলে আমার এখন ব্যয় কত টাকা হবে? আমার এখন ব্যয় 30 টাকা হবে না ভাইয়া, বলেন তো? 30 টাকা ক্ষতি, ঠিক আছে ভাইয়া? তাহলে আমার ব্যয় কত টাকা? আমার ব্যয় হচ্ছে এখন 30 টাকা। বুঝতে পেরেছেন? আর এই সঞ্চিতিটা যদি না থাকতো, আমার ব্যয় কিন্তু 50 টাকাই হইতো, তাই না ভাইয়া? এই সঞ্চিতি থাকার কারণে আমার ব্যয় কত টাকা হইল? 30 টাকা হইল। এই কারণেই আপনি যে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করবেন, সেখানে যদি অনাদায়ী পাওনা সঞ্চিতি থাকে, তার মানে এটি আমার কি করছে? ক্ষতি বা ব্যয়কে কমাচ্ছে। এই কারণে সেটাকে আমি কি করছি? সেটাকে আমি মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করার সময় মাইনাস করছি। এবার কি বুঝতে পেরেছেন ভাইয়া? সমাপনী মজুদ এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি বা অনাদায়ী দেনা সঞ্চিতি কেন মাইনাস করলাম ব্যয় নির্ণয় করার সময়? বুঝছেন ভাইয়া সবাই? বলেন, সবাই কি বুঝছেন? এবার কি বুঝছেন? এবার কি বুঝছেন কিনা বলেন? এবার কি বুঝছেন কিনা বলেন? সবাই বলেন বুঝছেন কিনা? সবাই কি বুঝতে পেরেছেন? ওকে, এই কারণেই আমরা কি করেছি, এই কারণেই মুনাফা জাতীয় ব্যয় মানে কোনো লিস্ট মুখস্থ করার দরকার নাই ভাইয়া। মুনাফা জাতীয় ব্যয় মানে কি? মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে সকল ব্যয় হিসাবকে যোগ করবেন, সকল ব্যয় হিসাব এটাকে যোগ করবেন, করার পরে দুটি জিনিস মাইনাস করবেন, একটা হচ্ছে সমাপনী মজুদ যদি প্রশ্নে থাকে, আর অনাদায়ী পাওনা সঞ্চিতি যদি প্রশ্নে আমার থাকে। ওকে ওকে ভাইয়া, আর কিচ্ছু বোঝার দরকার নাই। এখন আপনি যদি সকল ব্যয় হিসাব না চিনেন, 2 দিন পর এইচএসসি পরীক্ষা, আপনি যদি সকল আয় হিসাব না চিনেন, 2 দিন পর এইচএসসি পরীক্ষা, তাহলে এর চেয়ে দুঃখজনক বিষয় আর কিছু নাই। তারপরে একটা সুযোগ পাচ্ছেন, আমি যে হোমওয়ার্কে সকল হিসাবের লিস্ট দিলাম, ওই লিস্টটা বই দেখে দেখে সুন্দর করে খাতায় নোট করে ফেলবেন, তাহলে দেখবেন অ্যাকাউন্টিং অনেক সহজ হয়ে গেছে আপনার কাছে। ক্লিয়ার? সবাই বুঝছেন? রে কপাল, এতক্ষণ বুঝাইলাম অনাদায়ী পাওনা, আপনার দেনাদার টাকা দিচ্ছে না, ক্ষতি হয়ে যাচ্ছে, ব্যয় হিসাব, তারপরে জিজ্ঞাসা করো অনাদায়ী পাওনা কি হিসাব। তাহলে এর চেয়ে আর এর চেয়ে কি আর দুঃখজনক কিছু আছে আপনাদের জন্য? বলেন, এর চেয়ে দুঃখজনক কিছু নাই, ঠিক আছে? এর চেয়ে দুঃখজনক কিছু নাই, বলেন। তাহলে এখান থেকে আমরা মুনাফা জাতীয় আয় ব্যয় কি নির্ণয় করতে পারবো? বলেন তো, মুনাফা জাতীয় আয় ব্যয় কি নির্ণয় করতে পারবো? বলেন। পিডিএফটা কই? এটা তো এটা গেল, পিডিএফ কি কেটে দিলাম নাকি? এর চেয়ে দুঃখজনক আর কিছু নাই, ঠিক আছে? দেখেন, এই যে দেখেন, এখানে একটা প্রশ্ন আছে, দেখতে পাচ্ছেন?
এখন কি দেখতে পাচ্ছেন এখানে একটা প্রশ্ন আছে, দেখেন প্রশ্নটা কি সুন্দর করে দিয়ে দিয়েছে, সমন্বিত ক্রয়ের পরিমাণ গণনা সহ নির্ণয় করো। তার মানে সমন্বিত ক্রয় নির্ণয় করতে বলেছে। তাহলে সমন্বিত ক্রয়ের সূত্র কি ভাইয়া? প্রারম্ভিক মজুদ, তাই না? তাহলে প্রারম্ভিক মজুদ আছে কত দেখেন তো প্রশ্নে কি প্রারম্ভিক মজুদ আছে? হ্যাঁ, এই যে দেখেন প্রারম্ভিক মজুদ আছে কত? 25,000 প্লাস প্রারম্ভিক মজুদ প্লাস কি ভাইয়া? কত? 25,000। এর সাথে আমরা কি করব? নিট ক্রয় যোগ করব। কি যোগ করব? নিট ক্রয়। ক্রয় কি আছে প্রশ্নে? এই যে পণ্য ক্রয় কত? 60,000 টাকা। ফেরত বাট্টা আছে? ফেরত বাট্টা নাই, তার মানে এর সাথে ক্রয় করবেন আপনি কত? 60,000 টাকা। ওকে, মাইনাস কি ভাইয়া? মাইনাস হচ্ছে সমাপনী মজুদ। মাইনাস কি? সমাপনী মজুদ। সমাপনী মজুদ কই আছে প্রশ্নে? থাকার তো কথা না, নাই। এই ঝামেলা হচ্ছে প্রশ্নে, সমাপনী মজুদ, তাই না? ও আচ্ছা, এই যে আছে। আচ্ছা সরি, এটা তো আলাদা প্রশ্ন। সমাপনী মজুদ, সমাপনী মজুদ, সমাপনী মজুদ নাই। ও আচ্ছা, এই যে আছে 20,000 টাকা। তাহলে দেখেন আমরা প্রারম্ভিক মজুদ 25, এই 25 এর সাথে আমরা যোগ করব ক্রয় 60,000, এই দুইটা যোগ করে মাইনাস করব কি ভাইয়া? সমাপনী মজুদ 20। সমাপনী মজুদ কত? 20,000। এটা করলে যেটা হবে সেটি হচ্ছে আমার সমন্বিত ক্রয়। এটা করলে যেটা হবে সেটাই আমার সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয়ের সূত্র নিশ্চয়ই আমরা জানি সবাই। হ্যাঁ, অনেকে লিখে ফেলেছেন এবং আমি পড়াইছি। দেখেন এবার কি বলছে? এবার বলছে মুনাফা জাতীয় ব্যয় ও চলতি দায়ের পরিমাণ গণনা সহ নির্ণয় করো। তাহলে মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বলছে ভাইয়া, তাই না? মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করতে বলছে। তাহলে মুনাফা জাতীয় ব্যয় মানে কি বলেন তো? মুনাফা জাতীয় ব্যয় মানে কি? কে বলতে পারে দেখি? মুনাফা জাতীয় ব্যয় মানে কি? মুনাফা জাতীয় ব্যয় মানে হচ্ছে সকল প্রকার ব্যয়, তাই না ভাইয়া? আগে সকল প্রকার ব্যয়গুলোকে আমরা চিহ্নিত করি। মূলধন কি ব্যয়? না উত্তোলন ব্যয়, কলকবজা ব্যয় না। প্রারম্ভিক মজুদ পণ্য ব্যয় 25,000। তাহলে লিখেন প্রারম্ভিক মজুদ 25,000। ওকে, আর কি ব্যয় আছে ভাইয়া? দেখেন তো, হাতে নগদ তো ব্যয় না, প্রদেয় হিসাব ব্যয় না, এটা ব্যয় না, বিক্রয় ব্যয় না, প্রাপ্য হিসাব ব্যয় না, এটা ব্যয় না। এই যে দেখেন পণ্য ক্রয় ব্যয়, তাই না? পণ্য ক্রয় করলে ব্যয় হয়, এটি ব্যয় হিসাব। কত টাকা ভাইয়া? পণ্য ক্রয় আমাদের কই 60,000 টাকা। আর কি আছে ভাইয়া? ঋণের সুদ। এই যে ঋণের সুদ ব্যয় হিসাব, তাই না? ঋণ হচ্ছে ক্রেডিট, ঋণের সুদ কি হবে? ডেবিট। কত? 2,000। বকেয়া ভাড়া তো দায়। শিক্ষানবিশ ভাতা, এই যে দেখেন শিক্ষানবিশ ভাতা কিন্তু ব্যয়, তাই না ভাইয়া? শিক্ষানবিশ ভাতা কিন্তু ব্যয় 2,000 টাকা। ওকে, প্রদেয় নোট না, বিক্রয় বাট্টা না, বিক্রয় পরিবহন আছে। নিচে কি আছে? বিক্রয় পরিবহন আছে নিচে, তাই না ভাইয়া? নিচে হচ্ছে বিক্রয় পরিবহন আছে, ঝামেলা। নিচে কি আছে? বিক্রয় পরিবহন আছে। এই যে দেখেন বিক্রয় পরিবহন, এটিও হচ্ছে আমাদের কি? এটিও হচ্ছে ব্যয়। তাহলে এখানে একটা ব্যয় পেলাম। আচ্ছা দাঁড়ান একটু ছোট করে নিই, হ্যাঁ সমস্যা হচ্ছে, একটু ছোট করে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আর লেখাটা হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখেন আমাদের প্রারম্ভিক মজুদ একটা ব্যয়, তারপরে পণ্য ক্রয় একটা ব্যয়, ঋণের সুদ একটা ব্যয়, শিক্ষানবিশ ভাতা একটি ব্যয়, বিক্রয় পরিবহন একটি ব্যয়। এগুলো হচ্ছে ব্যয় এখানে, ঠিক আছে? এই ব্যয় থেকে আমরা কি করব? এই ব্যয় থেকে আমরা এই যে সমাপনী মজুদকে আমরা কি করব? মাইনাস করে দিব। অনাদায়ী পাওনা সঞ্চিতি কি আছে প্রশ্নে? অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের প্রশ্নে নাই, সে কারণে এটি আসবে না। বুঝছেন ভাইয়া সবাই? বলেন, সবাই কি বুঝতে পেরেছেন? বলেন তো, সবাই কি বুঝতে পেরেছেন? একজন প্রশ্ন করেছে সমন্বিত ক্রয় না থাকলে প্রারম্ভিক মজুদ আসবে না। ভাইয়া এটা কি আমরা রেওয়ামিল তৈরি করছি? বলেন তো, এটা আমরা কি নির্ণয় করছি? মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করছি। তা আপনি দুইটাকে একসাথে মিলাইলে হবে ভাইয়া? বলেন তো, আমরা এটা মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করছি, আমরা তো এটা রেওয়ামিল তৈরি করছি না। রেওয়ামিল তৈরি করার সময় সমন্বিত ক্রয় থাকলে প্রারম্ভিক মজুদ এবং ক্রয় আসবে না, সমাপনী মজুদ আসবে। বুঝছেন? তাহলে কি এখন কি বুঝতে পেরেছেন সবাই? এখন কি সবাই বুঝছেন? বলেন, মুনাফা জাতীয় আয় ব্যয় কি পারবো এখন? সহজ একটা কথাই শেষ হয়ে গেল। এখন দেখেন কি বলেছে, সমন্বিত ক্রয়কে অন্তর্ভুক্ত করে রেওয়ামিল প্রস্তুত করো। তাহলে 1 নম্বর প্রশ্নে ধরেন সাপোজ আপনি 60,000 টাকা সমন্বিত ক্রয় পেয়েছেন, আমি জানি না কত আসবে, বাসায় করবেন। সমন্বিত ক্রয় সাপোজ আপনি 60,000 টাকা পেয়েছেন,
এখন এই 60,000 টাকা সমন্বিত ক্রয়কে অন্তর্ভুক্ত করে রেওয়ামিল প্রস্তুত করতে বলছে। তাহলে সমন্বিত ক্রয় মানে কিছুই না, এটি হচ্ছে ক্রয়। কি হিসাব? সমন্বিত ক্রয় হচ্ছে ব্যয় হিসাব। ওকে, তাহলে সমন্বিত ক্রয় যদি ব্যয় হিসাব হয় তাহলে অবশ্যই সেটা কোন দিকে বসবে? অবশ্যই সেটি ডেবিট দিকে বসবে। তাহলে সমন্বিত ক্রয়কে আপনি ডেবিট দিকে বসাবেন, ক নাম্বার উত্তর করে যে টাকাটা বের হবে সেই টাকাকে বসাবেন, দিয়ে আপনি রেওয়ামিল প্রস্তুত করবেন। ওকে, তাহলে সমন্বিত ক্রয়কে যখন আপনি রেওয়ামিলে লিখবেন তখন আমাকে বলেন তো, প্রারম্ভিক মজুদ কি রেওয়ামিলে বসবে? বসবে না। ক্রয় কি রেওয়ামিলে বসবে? বসবে না। ঠিক আছে, এই দুইটা বসবে না। তাহলে বসবে কি ভাইয়া? বসবে হচ্ছে সমাপনী মজুদ। কেন বসবে আর কেন বসবে না আমি কি আলোচনা করেছি না করিনি? বলেন তো, বলেন কেন বসবে আর কেন বসবে না আমি কি আলোচনা করেছি এই জিনিসটা ভাইয়া? ওকে, আশা করি সকলে বুঝতে পেরেছেন। তাহলে ভাইয়া আমার এখান থেকে প্রশ্ন আসবে কি? প্রশ্ন আসবে হচ্ছে যে সকল দফা রেওয়ামিলে আসবে না, ভালো করে একটু বুঝেন। হ্যাঁ, রেওয়ামিলে আসবে না সেটি নির্ণয় করো। আমার এখান থেকে প্রশ্ন আসবে সমন্বিত ক্রয় নির্ণয় করো। আমার এখানে আসবে রেওয়ামিল প্রস্তুত করো। আমার এখানে আসবে মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ণয় করো। আরেকটা জিনিস আমার আসবে সেটা হচ্ছে চলতি সম্পদ চলতি দায় নির্ণয় করো। ওকে ভাইয়া, এই কয়টা জিনিস আমার এখান থেকে আসবে। এই কয়টা জিনিস যদি আমরা শিখি তাহলে 10 মার্ক আমাদের নিশ্চিত। এখন আমাকে বলেন সব কিছু কি ক্লিয়ার হয়েছে? এই যে সকল দফা রেওয়ামিল আসবে না, কোন দফা রেওয়ামিল আসে না আমি শিখাইছি নিশ্চয়ই। সমন্বিত ক্রয় কি করে নির্ণয় করি সেটাও নিশ্চয়ই শিখাইছি। রেওয়ামিল তৈরি করার নিয়মগুলো নিশ্চয়ই শিখাইছি ভাইয়া। কোনো নিয়ম না, আপনাকে হিসাব চিনতে হবে। হিসাব চিনলে রেওয়ামিল কোনোদিন ভুল হবে না। মুনাফা জাতীয় আয় ব্যয় নির্ণয় কি শিখতে পেরেছেন ভাইয়া? এর আগে আপনারা কি হতাশায় ছিলেন না যে মুনাফা জাতীয় আয় ব্যয় কিভাবে নির্ণয় করব? এতটুকু ক্লিয়ার হয়েছে মুনাফা জাতীয় আয় ব্যয়? মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয় কি ক্লিয়ার হয়েছে ভাইয়া? পরীক্ষায় আসলে কি আমরা প্রশ্ন পারবো এখান থেকে? একটু বলেন তো, পরীক্ষায় প্রশ্ন আসলে পারবো কিনা বলেন? পারবো? এই অধ্যায় থেকে একটি প্রশ্ন আসবে, একটি প্রশ্ন। ওকে, এই অধ্যায় থেকে একটি প্রশ্নই আসবে। তাহলে মুনাফা জাতীয় আয় ব্যয় কি আমাদের কি মুখস্থ করার কিছু দরকার আছে? আমরা আজকে যা যা পড়েছি মুখস্থ করার কি কিছু আছে ভাইয়া? সত্যি করে বলেন তো। তো ক্লাসটা করে কি লাভ হইল না লস হইল বলেন? হ্যাঁ 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 হ্যাঁ, সমন্বিত ক্রয় ক নাম্বারে করে যে উত্তরটা বের হবে সেই উত্তর নিয়ে গ নাম্বারে আপনাকে অঙ্ক করতে বলেছে। ওকে, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছেন ভাইয়া? তাহলে ক্লাসটা করে কি লাভ হইল না লস হইল ভাইয়া? তাহলে মনে থাকবে ভাইয়া, একটা জিনিস মনে রাখবেন, এটা আপনার কাছে শুনতে একটু অবাক লাগতে পারে বা কঠিন লাগতে পারে, সেটা হচ্ছে একটা কথাই বলবো ভাইয়া, হিসাব নিয়ে কাজ করেন। অ্যাকাউন্টিংয়ে ভালো করতে চাইলে হিসাব নিয়ে কাজ করেন। ওকে, হিসাব নিয়ে কাজ করেন, ঠিক আছে? অ্যাডমিশন টেস্টে অ্যাভারেজে 40% নাম্বারই অ্যাকাউন্টিংয়ে থাকে। অ্যাভারেজে প্রায় 40% নাম্বার, 35 থেকে 40% নাম্বারই অ্যাকাউন্টিংয়ে থাকে। তো ভালো ইউনিভার্সিটিতে পড়তে গেলে ভাইয়া অ্যাকাউন্টিং এবং ইংরেজি এই দুইটা সাবজেক্টে ভালো করা মাস্ট। যারা অ্যাকাউন্টিং এবং ইংরেজিতে ভালো করে তারা ইউনিভার্সিটিতে চান্স পাওয়া ইজি হয়ে যায়। তো অ্যাকাউন্টিংয়ে যদি এখন থেকে ভালো করার চেষ্টা করেন করতে পারবেন, জাস্ট হিসাব নিয়ে পড়াশোনা করেন ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক এই যে দুইটা ম্যাথ, এই দুইটা ম্যাথ সুন্দর করে করবেন বাসায়। হ্যাঁ, এই দুইটা ম্যাথ করার পরে বেশি কিছু না, 3টা প্রশ্ন দিয়েছি। ময়মনসিংহ বোর্ড 2023 শম্পা ট্রেডার্স, চট্টগ্রাম বোর্ড 2023 শামীম ট্রেডার্স, ঢাকা বোর্ড 2022 আফতাব অ্যান্ড মাহাতাব। এই 3টা ম্যাথ আপনি বাসায় করবেন, অর্থাৎ রেওয়ামিল থেকে জাস্ট 5টা ম্যাথ আপনি করে যাবেন। ওকে, এই 5টা ম্যাথ করে গেলে ইনশাল্লাহ আপনার কাজ শেষ। ওকে, এর বেশি আর কিচ্ছু করা লাগবে না, ঠিক আছে? সংশোধনী রেওয়ামিল তো এর মধ্যে না, এটা আলাদা চ্যাপ্টার। সংশোধনী আলাদা চ্যাপ্টার, ঠিক আছে? সংশোধন জাবেদা, সংশোধনী রেওয়ামিল এটি হচ্ছে আলাদা চ্যাপ্টার, ঠিক আছে? এটা শুধু রেওয়ামিল। হ্যাঁ হ্যাঁ, সংশোধিত রেওয়ামিল থেকে একটি প্রশ্ন আসতে পারে, আবার কোনো কোনো বোর্ড আবার প্রশ্ন করেও না, ঠিক আছে? সেটি আলাদা চ্যাপ্টার, ঠিক আছে? ক্লিয়ার ভাইয়া? ওকে,
প্রশ্নগুলো গ্রুপে আমাকে কেন দিতে হবে? আপনাদের বন্ধু বান্ধবের কাছে কি 23 সাল 22 সালের প্রশ্ন নাই? এত বড় গ্রুপ, 1200 প্লাস মেম্বার আছে, কেউ একজন পোস্ট করবেন যে 23 সালের প্রশ্নগুলো দাও। কারো কাছে যদি প্রশ্ন থাকে একটু ক্যামি স্ক্যানার দিয়ে পিডিএফ করবেন, করে আমাকে দিয়েন, ঠিক আছে? আমি আপলোড করে দিব, ঠিক আছে? এটা করেন কেউ। ওকে ভাইয়া, এই যে বোর্ডের যে প্র্যাকটিসগুলো আমি দিচ্ছি, গতদিনও দিয়েছি, আজকেও দিয়েছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ভাইয়া, এগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, এখনই প্র্যাকটিস করে রেখে দেবেন সব, ঠিক আছে? আচ্ছা, আর কি বলবো? আর তো কিছু বলার নাই, আর তো কিছু বলার নাই আপনাদেরকে। আর কি বলবো ভাইয়া, এই জিনিসটা আমি আপনাদেরকে বলবো, বন্ধুদের হেল্প নিয়ে বা যেভাবেই হোক, আজকে এই জিনিসটার উপরে কাজ করেন আপনারা, ঠিক আছে? কোনটি কোন হিসাব, এটা যদি আপনি চিনতে পারেন, আপনার অ্যাকাউন্টিং অনেকাংশে ইজি হয়ে যাবে। অ্যাকাউন্টিংয়ে যত হিসাব আছে সব হিসাবগুলো এখানে দেয়া আছে। এই হিসাব যদি আপনি চিনতে পারেন, অ্যাকাউন্টিং আপনার কাছে 50% ইজি হয়ে যাবে, বিশ্বাস করেন। আমরা হিসাব চিনি না, এই হিসাব চিনি না বলে অ্যাকাউন্টিং আমাদের কাছে কঠিন, বোঝা গেছে? হিসাব চিনতে হবে। ওকে ভাইয়া, এবার দেখেন, আমাদের হচ্ছে আজকে অংশীদারির ওপরে একটা পরীক্ষা আছে, তাই না ভাইয়া? অংশীদারি ব্যবসা ম্যানেজমেন্টে একটা এক্সাম হবে রাত 9টায়। ওকে, রাত 9টায় এক্সাম হবে। আর হচ্ছে আগামীকাল উৎপাদন ব্যয়ের উপরে এক্সাম হবে, ঠিক আছে? আগামীকাল উৎপাদন ব্যয়ের উপরে এক্সাম হবে। উৎপাদন ব্যয় ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, ইউটিউব থেকে করে নেবেন যাদের সমস্যা আছে, এমসিকিউ ইজিলি উত্তর করতে পারবেন, ঠিক আছে? আর এই হচ্ছে বিষয়, আমাদের ক্লাস হবে 2 তারিখে, নেক্সট ক্লাস হবে 2 তারিখে, ঠিক আছে? আমি থাকবো না তো মিডিলে 2 দিন, আপনাদের পরের ক্লাস হবে 2 তারিখে। ওকে, পরের ক্লাস হবে আমাদের 2 তারিখ, ঠিক আছে? পরের ক্লাস হবে 2 তারিখে। আমরা করব হচ্ছে অনুপাত বিশ্লেষণ। কি করব? অনুপাত বিশ্লেষণ। 20 মার্ক কনফার্ম করব এখান থেকে, 20 মার্ক, ঠিক আছে? অনুপাত বিশ্লেষণ থেকে 20 মার্ক কনফার্ম করব আমরা। পরের ক্লাস হবে 2 তারিখ। ক্লিয়ার ভাইয়া? রবিবার সকাল 11টায়। ওকে ওকে ভাইয়া, তো সবাই ভালো থাকেন, আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন। আর যারা অ্যাডমিশন ব্যাচে অনেকে ভর্তি হয়েছেন, যারা এখনো ভর্তি হননি, চেষ্টা করবেন 5 তারিখের মধ্যে ভর্তি হয়ে যাওয়ার, ঠিক আছে? ওকে, সবাই ভালো থাকেন, ইনশাল্লাহ সবার সাথে আবার 2 তারিখে দেখা হবে। আর আজকে এবং কালকে পরীক্ষা হবে, সবাই পরীক্ষাগুলো একটু দেন, ঠিক আছে? যে প্রশ্নে পরীক্ষা নেওয়া হচ্ছে, পরীক্ষাগুলো দেওয়ার ট্রাই করেন। সবাই ভালো থাকেন, শেষ করলাম এখানে।